Sir, English first paper final match. You perform. What happening? What? English first paper final match. You perform. What happening? Oh, it's happening ফাটাফাটি. And Where fatafati, sir? in board, Where board? all board in Bangladesh. Sir, you perform. What happening? It's very fascinating. আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা ফার্স্ট টিউটোরিয়ালের ফেসবুক পেজে। আশা করি আমাদের কিছুক্ষণ আগে আমরা হলো একটা লাইভ শুরু করছিলাম, একটু যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যা হয়েছে। আমরা পুনরায় চলে আসছি। সো আমরা আজকে সেকেন্ড পেপার নিয়ে তোমাদের সামনে দাঁড়াইছি এবং আশা করি সব কিছু ঠিক আছে। এখন মোটামুটি আমরা যে সাজেশনমূলক দিক নির্দেশনামূলক যে ক্লাসটা নিয়েছিলাম আমরা তিনজন, সেইখান থেকে মোটামুটি না মানে বলা চলে যে অনেক পার্সেন্টেজ সিংহভাগ তোমরা কমন পাইছো এবং তোমরা উপকৃত হইছো। মাথায় রেখো, তোমরা উপকৃত হইলেই আমাদের আসলে ভালো লাগে, ঠিক আছে? সো এইভাবেই চলতে থাকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ঠিক এইভাবেই ধারাবাহিকতা বজায় রেখেই আমাদের EBI 2.0-তে কিন্তু এইভাবেই আমাদের ক্লাসগুলো চলতে থাকে। সুতরাং আজকে শুরু করতেছি আমি তৌফিক তাজ, আমি সাইফুল ইসলাম রাসেল, আমি সাইফুল ইসলাম, শুধু সাইফুল ইসলাম। সুতরাং মোটামুটি আমরা আজকে আর কথা না বাড়ায় আমরা ডিরেক্ট আজকে সেকেন্ড পেপারের 6টা টপিক্সকে কেন্দ্র করে আমরা আজকে ক্লাসটা শুরু করব। তার মধ্যে তোমাদের সবচেয়ে এর মধ্যে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে হলো একটু মেনশন করে দিবা তোমাদের সবচেয়ে যে হলো কঠিন যে বিষয়টা, যে দুইটা টপিক, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে মডিফায়ার এবং 2 নাম্বার হচ্ছে কানেক্টরস। এই দুইটা নিয়ে প্রথমত আমি ক্লাস শুরু করব এবং স্যাররা ততক্ষণে মানে ব্যাটিং আমি করব। এবং দেখো আজকে ব্যাটিং না, আজকে মানে ফুটবল ম্যাচটা খেলবো আমরা। এর আগে ফাইনাল ম্যাচ খেলছি, আজকে হলো ফাইনাল লিগ চলতেছে যেহেতু 3 জনের। সো এখন মোটামুটি আমি একটু মাঠে থাকবো, তারপরে আবার এক এক করে সাইফুল স্যার, পরে রাসেল স্যার আসবেন। খেলা হবে। তোমরা উপভোগ করো, সবাই খাতা কলম নিয়ে বসে যাও। স্যার মডিফায়ার এবং কানেক্টরসটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন করতে থাকো, যে যেখানেই আসো, ঠিক আছে? মানে যে যেখানে আসো কমেন্ট করার দরকার নাই, হ্যাঁ সুন্দর কমেন্ট করার দরকার নাই। তোমরা যে যেখানেই আসো হলো ওইখান থেকেই জাস্ট একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মানে জাস্ট এতটুকু শেয়ার করে দিও। মানে ইট নট নেসেসারি যে মানে আসলে তারপরে আর কিছু নাই। আমি তো তখন একটু মানে অডিয়েন্স দেখি তো অডিয়েন্সের কানেকশন কেমন। ইয়েস, হ্যাঁ, ইতিমধ্যে 213 জন জয়েন করে ফেলছে। সো হোপফুলি এইটা হলো আমরা আজকে মডিফায়ার এবং কানেক্টরসে যাব, ঠিক আছে? ইয়েস, চলে আসছি। সো একটা জিনিস একটু খেয়াল করো, হ্যাঁ, নট নীলকালি, আই থিঙ্ক রেড উইল বি বেটার, রাইট? থিকনেস একটু থিকনেস ওকে, এতটুক দিলে লেখা আসলে একটু দেখতেছি, একটু ইয়া করে নেই। ওকে, আরে ফাইনাল ম্যাচ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং গুড অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো মডিফায়ার পড়ানোর আগে আমাকে একটু নোটে যাইতে হয়। নোট থেকে আসলে একটু মানে কিছু কথা না বললেই নয়, 2টা কথা বলে শুরু করব, মানে কয়েকটা কথা বলে শুরু করব। মডিফায়ার শুরু করার আগে একটু বলে রাখি যে বেসিক্যালি নিচের দিকে জায়গা থাকার কথা, এই ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই যে জায়গা আছে। সো একটু যে বলে রাখি সেটা হচ্ছে যে মডিফায়ার, হ্যাঁ, মডিফায়ার গত ক্লাসে এইটা দিয়ে শুরু করছিলাম যে ভার্ব ওয়ার্ডের সাথে ইয়ার এবং ওয়ার যুক্ত হইলে সেটা কি হয়, নাউন ওয়ার্ডে পরিণত হয়। সো মডিফায়ার একটা জিনিস হচ্ছে, এই মডিফায়ার কিন্তু মডিফাই করার ক্ষমতা কিন্তু তোমাদের যে গ্রামার আছে, আমাদের যে পার্টস অফ স্পিচ আছে, এই পার্টস অফ স্পিচে দুইটা পার্টস অফ স্পিচের ক্ষমতা আছে মডিফাই করার মতো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে অ্যাডজেটিভ। কি টিভ? অ্যাডজেটিভ। এই অ্যাডজেটিভ পারে হলো কাকে? অর্থাৎ নাউনকে মডিফাই করে থাকে। এবং এইখানে এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। একটা মজার বিষয় বলবো একটু, আজকে কিন্তু ক্লাসের শেষে একটা দারুণ চমক আছে, হ্যাঁ, তোমরা একটু ওয়েট করে ক্লাসটা কিন্তু করতে থাকো। সো অ্যাডভার্ব
এই অ্যাডভার্বের ক্ষমতা আছে সে নাউন এবং প্রোনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে যেতে পারে। এইটা অ্যাডভার্বের একটা গুণ। এখন তারপরও আমরা যদি একটু বলে রাখি যে অ্যাডভার্বের ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাডভার্ব মূলত যেটা করে সেটা হচ্ছে ভার্ভকে মডিফাই করে। কাকে মডিফাই করে? ভার্ভকে। কিভাবে? যখন আমরা মাথায় রাখবো ভার্ভকে মডিফাই যখন করবে তখন আমরা কিভাবে বুঝবো ভার্ভকে যদি কখনো ওয়্যার, হোয়েন এবং হাউ দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ ওয়্যার, হোয়েন এবং হাউ দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে বাক্যে কি মূলত হচ্ছে হলো অ্যাডভার্ব। সো এই অ্যাডভার্ব নিয়েই আমাদের আজকে, অ্যাডভার্ব আর অ্যাডজেটিভ নিয়েই আমাদের মূলত আজকের কাজ। একটু প্রথমের দিকে দেখো যে মূলত মডিফায়ারে যে জিনিসটা তোমাদেরকে, মডিফায়ার নিয়ে তোমরা যে ভয় পাও এটার একটা মাত্র কারণ হচ্ছে আমাদের ভোকাবুলারির একটু ভোকাবুলারির যে সমৃদ্ধতা এটা একটু কম থাকার কারণে, এবং আমরা ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা বলা আছে এইটা না বোঝার কারণে। কেমন? এখন এই জিনিসটা একটু বুঝে ফেলতে হবে, বুঝে নিতে হবে। মূলত দেখো প্রথমে কি বলছে যে টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট অ্যান্ড এতটুকু পড়ার পরে আমি আসলে পুরোটা পড়তেছি না, তোমরা পরীক্ষার হলে অ্যাট আ গ্ল্যান্স পুরোটা পড়ে নিবে, তারপরে সমাধানে আসবে। দেখো টেলিভিশন অ্যান্ড, যেহেতু মোস্ট কমন অ্যান্ড বলছে, তার মানে এখানে যেহেতু কমন, তাইলে এরপরে কি বলছে যে প্রি মডিফাই দ্য নাউন দ্য সোর্স অফ এন্টারটেইনমেন্ট। একটা জিনিস খেয়াল করো, টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন, তার মানে দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ, তার মানে এই যে সোর্সটা আছে এই সোর্সটাকে আমার কি করতে হবে? মডিফাই করতে হবে। এখানে কথা বলেই দিছে, তার মানে আমার এখানে কিসের প্রয়োজন হবে বলতো? ভার্ব না কনজাংশনের? একটু কমেন্টে জানাও এখানে কিসের প্রয়োজন হবে, ভার্ব না কনজাংশন? বলো, ভার্ব না কনজাংশন লাগবে এখানে? প্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ প্রি মডিফাই দ্য নাউন বলছে, তাহলে এখানে আমাদের কিসের দরকার হবে? ভার্ব না কনজাংশন? দ্রুত দ্রুত বলো, ভার্ব নিবা না কনজাংশন নিবা, নাকি মাইকেল জ্যাকসনটা নিয়ে আসবা? দ্রুত। কই কেউ তো উত্তর দেয় না। রাসেল কি অবস্থা দেখেন তো, সাইফুল স্যার? আরে লেখছে পপুলার। আরে বেটা পপুলার না, এখানে আমি জিজ্ঞেস করছি দ্য মোস্ট প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন মানে কি? তার মানে এখানে কি ভার্বের দরকার হবে না কনজাংশনের দরকার হবে? আরে তাহিয়া মারজান বলছে অ্যাডজেটিভ, ওরা বলতেছে অ্যাডজেটিভ, তারপরে মাহমুদুল্লাহ বলতেছে অ্যাডজেটিভ, রেজা বলতেছে ভার্ব। দেখছেন ফাঁদে পা দিয়ে ফেলাইছে অলরেডি, ঠিক আছে। তারপরে নিশাদ মিম বলতেছে কনজাংশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছে যে আয়েশা আক্তার বলতেছে ভার্ব। দেখেন এই যে দেখছেন কি সুন্দর করে ট্র্যাপে পা দিয়ে ফেলছেন। এখানে বলেই দিছে প্রি মডিফাই দ্য নাউন। ভাইয়া নাউনকে মডিফাই করতে পারে এই ক্ষমতা আছে কার? অ্যাডজেটিভের। কার? অ্যাডজেটিভ। এবং মজার বিষয় কি জানো, দুইটার শুরুতেই এ ডি কথাটা কমন, কারণ দুইটাই অ্যাড করতেছে, একটা নাউনকে অ্যাড করতেছে, একটা ভার্বকে অ্যাড করতেছে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রি মডিফাই দ্য নাউন সোর্স অফ, তাইলে এইখানে আমরা কি বলতে পারি? POPULAR, পপুলার বা ওয়াইড স্প্রেড। কি স্প্রেড? ওয়াইড স্প্রেড। পপুলার অথবা ওয়াইড স্প্রেড, হ্যাঁ ওয়াইড স্প্রেড সোর্স অফ এন্টারটেইনমেন্ট ইন দা ড্যাশ, ইন দা বলার পরে দেখো ইন দা প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই যে ওয়ার্ল্ড যদি আমার বাক্যে নাউন হয়, তাহলে এই ওয়ার্ল্ড যদি আমার বাক্যে নাউন হয়, তাহলে নাউনকে মডিফাই করার ক্ষমতা আছে কার? অবশ্যই প্রিপোজিশন অথবা কনজাংশনের, তাই না? বলো, আমি কয়েকটা জিনিস এইভাবে যাব, তারপরে আমি সিরিয়ালি থ্রোলি করে দিতে থাকবো। আরেকজন লাগছে ভার্চুয়াল আব্বা জ্যাকসন, কি মানে হ্যাঁ। সো এরপরে দেখো, এরপরে ডেফিনেটলি তোমরা অনেকে কমেন্ট করতেছো যে অ্যাডজেক্টিভ হবে, ডেফিনেটলি এখানে অ্যাডজেক্টিভই বসবে, ঠিক আছে। কিন্তু সরি কই গেলাম? আচ্ছা, এই জায়গাটাই হচ্ছে হলো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড, এইখানে ইন দা, দেখো এখানে আমরা কি বলতে পারি যে প্রেজেন্ট ওয়ার্ল্ড। কি ওয়ার্ল্ড? প্রেজেন্ট ওয়ার্ল্ড। আ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম, ঠিক আছে, প্রোগ্রামস অফ
ড্যাশ, এই ড্যাশটুকু থাকলো, এরপরে বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। এইবার কি করবা? নাউন এবং প্রোনাউনের দরকার হবে ডেফিনেটলি, হ্যাঁ। সো যদি নাউন এবং প্রোনাউনের দরকার হয় তাইলে এই জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? অনেকে লিখতেছে হোল অ্যাডজেটিভ, বি কোনটা? বি বলছে কি প্রেজেন্ট অথবা হ্যাঁ মডার্ন দিলেও হবে, কোনো সমস্যা নাই। এই যে এইখানে মানে ব্যাপার হচ্ছে যে এখানে ভিন্নতার কোনো সমস্যা নাই, তোমরা চাইলে এখানে হচ্ছে ইয়া করতে পারো, মানে একই ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডগুলো সেম বসাইতে হবে এবং মাথায় রাখতে হবে সিনোনিমাস ওয়ার্ডগুলো বসাইতে হবে। কিন্তু অ্যাডজেটিভ বসাইতে বসে তুমি নাউন বসাইছো, ওই ওয়ার্ডেরই নাউন বসাইছো, তাইলে কিন্তু হবে না, ঠিক আছে? এক্স্যাক্টলি। তাইলে এখন আমাদেরকে কি বলতে হবে যে প্রি মডিফাই দ্য ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অফ ড্যাশ ইন্টারনেট ইজ টেলিকাস্ট অন। তাহলে ওয়াইড রেঞ্জ অফ, সি নাম্বারে কি আছে দেখো, ড্যাশ ইন্টারেস্ট ইন টেলিকাস্ট। তোমাদের কাছে প্রশ্ন থাকলো এই টেলিকাস্ট এবং ব্রডকাস্টের মধ্যে পার্থক্য জানবা, এটা তোমাদের হোমওয়ার্ক, রাইট? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। বলো দ্রুত একটু কমেন্ট করো দেখি তোমাদের অবস্থা কি। কি আমার কাছে কি কমেন্ট দেরিতে আসতেছে নাকি? বলো। সো কি বলছে, ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অফ ইন দ্য ওয়ার্ল্ড ড্যাশ ইন্টারনেট ইজ টেলিকাস্ট। বলো বলো দ্রুত বলো। ডিফারেন্ট অনেকে বলতেছো। জি জি রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই। মূলত এইখানে দেখো সি নাম্বারে কোথায় বলা আছে, ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অফ ভ্যারিড, ঠিক আছে, অর্থাৎ স্থানান্তরিত হয় ইন্টারনেট ইজ টেলিকাস্ট, সম্প্রচার করা হয় অন ইউজ কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ার জিনিসটা কি? কোয়ান্টিফায়ার শব্দটা হচ্ছে যেটা আমরা কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মাস, লিটিল, ফিউ, আফিউ, তারপরে ম্যানি, সাম, সেভারেল, এই ধরনের এক্সাম্পলগুলো কি করা থাকে, দেওয়া থাকে। সো এখানে দেখো যে এই কোয়ান্টিফায়ারের মধ্যে ড্যাশ, সো কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ প্রি-মডিফাই দ্য নাউন, তার মানে নাউনের পূর্বে বসে নাউনকে কি করবে, মডিফাই করে থাকবে। নাউনের পূর্বে বসে কি করবে, মডিফাই করে থাকবে। ইজ টেলিকাস্ট অন কি, ম্যানি, এরপরে কি বলছে, ম্যানি চ্যানেলস, ম্যানি কি চ্যানেলস, যেহেতু চ্যানেলসটা এখানে কি আছে, প্লুরাল আছে, তার মানে দেখো এই জায়গায় অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে মাছ কেন ব্যবহার করলাম না। হ্যাঁ, মাছ কেন ব্যবহার করলাম না, যেহেতু চ্যানেল এইটাকে গণনা করা যায় কাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করছি, ম্যানি ব্যবহার করছি। এরপরে দেখো অলমোস্ট এভরি মিডল ক্লাস অ্যান্ড ইভেন ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ, ঠিক আছে, হ্যাভ আ টেলিভিশন সেট টুডে। এইটা মানে এখনকার দিনের জন্য না, এটা আরো কয়েক বছর আগে হইলে এই কথাগুলো ভালো ছিল। সো টেলিভিশন সেট টুডে ড্যাশ ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। নাউন অ্যাডজেক্টিভটা কি, তার মানে এই যে ধরো যেইটা আমরা, অর্থাৎ এই না দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে পূর্বেরটাকে আমরা জানি পূর্বেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং পরেরটা নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি তৈরি করে, নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি, নাউন ফ্রেজ। সো এইখানে বলছে যে নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনটাই থাকবে কিন্তু কাজ করবে কিসের মতো, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো। তাহলে কি কি প্রোগ্রামের কথা বলতেছি, TELEVISION, টেলিভিশন প্রোগ্রামস, ঠিক আছে, আর ড্যাশ প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ড্যাশ ইন্টারটেইনিং, প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। সো ড্যাশ প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলতে কি বুঝাইছে, ইন্টারটেইনিং। তো বলছে টেলিভিশন প্রোগ্রাম আর, টেলিভিশন প্রোগ্রামস আর
এইখানে মূলত আমি তোমাদেরকে একটু হিন্টস দিই, যখন দেখবা যে ইন্টারেস্টিং বা ভেরি এন্টারটেইনিং এই ধরনের শব্দগুলো আসতেছে, তখন তার পূর্বে তোমরা হচ্ছে মানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ইন্টেন্সিফায়ার। এখন ইন্টেন্সিফায়ার কি, আসলে কি, এটা তো আসলে একটু জানা দরকার। তোমাদের কি জানা আছে ইন্টেন্সিফায়ার কি? নেট কি স্লো নাকি? হ্যাঁ আছে, ঠিক আছে, সমস্যা নাই। ইটস দ্য এন্টারটেইনিং ইজ প্রোগ্রামস আর কি আছে? ভেরি ভেরি এন্টারটেইনিং। দেন দে ক্যান বি প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। এই যে দেখো, কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইভি থাকে তাহলে সেটা কি? অ্যাডজেটিভের কাজ করে। এডুকেটিভ টু প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ, অর্থাৎ প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভের ক্ষেত্রে আমরা কি বলতেছি? মোটামুটি দে ক্যান বি, এইখানে আমরা কি ব্যবহার করব? হাইলি। এই হাইলি এডুকেটিভ কোর্স ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ কোর্স এইচ নাম্বারে দেখো বলছে কোর্স ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন বাই ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি। আর শোন অন বিটিভি, তার মানে দেখো আর শোন অন বিটিভি বলছে, তার মানে আর বসার পরে এইখানে এই যে ডাউন মানে ভার্বটা আছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে চলে গেছে। তার মানে এইখানে মাথায় রাখতে হবে সাবজেক্টের কি করার ক্ষমতা নাই, কাজ করার ক্ষমতা নাই। সো দেখো ডিস্টেন্স কোর্স রান, আমরা কি ব্যবহার করি? কোর্স রান বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, তার মানে কি? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। হোয়াট হ্যাপেনিং? না করেন স্যার, কোর্স আর এইচ নাম্বার, এই যে কোর্স রান, পোস্ট মডিফাই দ্য নাউন, বাট একটু কোশ্চেনটা দেখতে হবে। পোস্ট মডিফাই ঠিকই আছে। ওপেনের বাই বিটিভি ড্যাশ, এরপরে কি আছে? ড্যাশ আই নাম্বারে বলছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে। চ্যানেলস লাইক দ্য ডিসকভারি চ্যানেল অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস, হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস। সো এখানে কি বলছে দেখো যে ড্যাশ several channels like the Discovery channels and the National Geographic channels telecast highly informative program, অর্থাৎ অনেক তথ্যবহুল মানে অনুষ্ঠান তারা কি করে? প্রচার করে থাকে। However watching TV become dash, এটা আর বলার অপেক্ষা রাখে না। However watching TV has become dash addiction for many, তাহলে অ্যাডিকশনের ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? যেহেতু অ্যাডিকশন বলছে AEIOU, তাইলে এই ক্ষেত্রে এরপরে কি আসতেছে? এরপরে আসতেছে এন। আসো এরপরেরটা একটু দেখি। ওটাই দেখতেছি, লালটা দিয়ে গেলে মানে একটু সুন্দর দেখাচ্ছে না। এইটা ওকে, হ্যাঁ এটা ঠিক আছে, দিস ওয়ান ইজ গুড। সো এরপরে কি আছে? কাজী নজরুল ইসলাম ইজ কল্ড, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড রাসেল দেখেন তো মানে ক্লিয়ার হচ্ছে, মানে ইয়া করতেছে কিনা? ঠিক আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ ওখান থেকে বলতেছে জুম করেন,
ঠিক আছে? আচ্ছা, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, অর্থাৎ কাজী নজরুল ইসলামকে বলা হয় বাংলার লিটারেচারের কি? শেলি। অর্থাৎ হি ওয়াজ আ প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ প্রি-মডিফাই, হি ওয়াজ আ প্রি-মডিফাই দ্য, হ্যাঁ, প্রি-মডিফাই দ্য নাউন। এরপর বলছে হি ওয়াজ আ প্রি-মডিফাই দ্য নাউন ড্যাশ পোয়েট, হি ওয়াজ আ গ্রেট পোয়েট। গ্রেট, চাইলে গ্রেট ব্যবহার করতে পারো, চাইলে ফেমাস ব্যবহার করতে পারো, ঠিক আছে? ফেমাস পোয়েট, হি রোট ড্যাশ প্রি-মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ইন ম্যানি ব্রাঞ্চ অফ বাংলা লিটারেচার, ম্যানি ব্রাঞ্চ অফ কি? বাংলা লিটারেচার। সো পোস্ট মডিফাই দ্য ভার্ব, সরি, হি রোট অলমোস্ট, সব জায়গায় হচ্ছে হলো কাজী নজরুল ইসলামের কি অবদান আছে? হি রোট অলমোস্ট পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন এভরি, অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ অফ বাংলা লিটারেচার। নজরুল কমা, এইটা দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা অ্যাপোজিটিভের ব্যবহার হবে। কি হবে? একটা অ্যাপোজিটিভের ব্যবহার আসবে, ড্যাশ নজরুল, কি আসবে? সো নজরুল আমরা এই জায়গায় ব্যবহার করতে পারি আওয়ার ন্যাশনাল পোয়েট, our national poet owned the attention of everyone in his early childhood. He wrote ceaselessly until the date of কি? his যেহেতু পসেসিভ প্রোনাউনের কথা বলছে, আসলে মূলত এখানে ইউজ পসেসিভ প্রোনাউন না হয়ে হওয়ার কথা ছিল ইউজ পসেসিভ অ্যাডজেটিভ। কেন? কারণ হচ্ছে আমরা এই যে পোয়েটিক ফ্লায়ার দেখতেছি, সো পোয়েটিক যেহেতু আমার এখানে অ্যাডজেটিভ, তাহলে পূর্বেরটাও আমার কি হবে? অ্যাডজেটিভ, এবং ফ্লায়ারটা কি? নাউন। সো এরপরে বলছে হি কম্পোজড হিজ সংস, সে কম্পোজ করতো ড্যাশ, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ভাইয়া ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? টু প্লাস V0, এটাকে আমরা জানি ইনফিনিটিভ, এর সাথে আরো ওয়ার্ড থাকবে, তখন আমরা সেটাকে বলতে পারি সেটা কি? ইনফিনিটিভ ফ্রেজ। তো হি কম্পোজ হিজ সং, কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম কি ছিল? বিদ্রোহী কবি। টু ইন্সপায়ার, ঠিক আছে? টু ইন্সপায়ার দ্য পিপল, টু ইন্সপায়ার দ্য পিপল, অথবা টু ইন্সপায়ার দ্য নেশন, ঠিক আছে? এরপরে দেখো হিজ সংস আর ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তার মানে ইন্টেন্সিফায়ার মানে কি? হিজ সংস আর ভেরি কি? মেলোডিয়াস। হি ইনরিচ দ্য বাংলা লিটারেচার, সে মানে অর্জন করেছিল বা পৌঁছে গেছিল, হি ইনরিচড দ্য বাংলা লিটারেচার। ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি-মডিফাই দ্য ভার্ব। ইউজ, তাইলে এই হি ইনরিচ দ্য বাঙালি লিটারেচার, সো এখানে আমাদের অ্যাডভার্বকে মডিফাই করতে হবে গ্রেটলি টু প্রি-মডিফাই দ্য, গ্রেটলি বারবার হারা যেতেছে কেন? হি ইনরিচ দ্য বাংলা লিটারেচার গ্রেটলি, ঠিক আছে? এরপরটা দেখো হিজ লিটারেসি ওয়ার্কস হ্যাভ ইনরিচড, ইউজ আ নাউন অ্যাডজেটিভ। এখানে একটা অ্যাডজেটিভ বসাইতে হবে, সেটা কিসের মতো? অর্থাৎ অ্যাডজেটিভ বসাইতে হবে যেটা নাউন বসাইতে হবে, যেটা কাজ করবে কিসের মতো? নাউনের মতো। দেখো বাংলা, ঠিক আছে? লিটারেচার, হি ওয়াজ ড্যাশ, হি ওয়াজ আ সেকুলার পোয়েট, হি স্যাং দ্য সংস অফ কোয়ালিটি ড্যাশ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে এইখানে একের অধিক কি থাকতে হবে? শব্দ থাকতে হবে। যেমন আমরা এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজে হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি থ্রো আউট,
his life. Throughout his life. মূলত এই টোটাল এই throughout his life এই জিনিসটা কাকে মডিফাই করতেছে? অর্থাৎ আমার throughout his life এটা কাকে মডিফাই করতেছে? এই স্যাংটাকে। ঠিক আছে? সো এইরকম করে তোমরা তোমাদের বাকি যে হচ্ছে এখন বোর্ড কোশ্চেনগুলো আছে এই বোর্ড কোশ্চেনগুলো তোমরা হচ্ছে এখন সলভ করতে থাকো। ঠিক আছে? মাথায় রাখবা এইখানে ভোকাবুলারি দুইটা করে করে দুইটাই। কোনটা করো? ওকে, 3 নাম্বারটা করাবে আমাদের রাসেল স্যার, করাক। তো বাচ্চারা মডিফায়ার্স তো তোমরা বুঝতে পারতেছো, আসো খুব দ্রুত যাই। 3 নম্বর প্যাসেজটা তোমাদেরকে আমি সলভ করে দেই। দেখো এখানে কি আছে, একটু গুছিয়ে নেই প্যাসেজটা। ইয়েস, হ্যাঁ আচ্ছা, ডিফরেস্টেশন মানে কি? গাছ কাটা, তাই না? নির্বিচারে গাছ কাটা। তো ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ। দেখো এখানে যখন ভার্ব চলে আসলো, কাটিং ডাউন, এটা তো ভার্ব, কেটে কুচু কুচু করে ফেলা। তারপরে কি বলছে? ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করো। মনে রাখবা ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, দ্যাট মিন্স তোমাকে এখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। আর যখন অ্যাডভার্ব, তখন তোমাকে বুঝবা যে গাছটাকে তুমি কিভাবে কাটতেছো, কতটুকু কাটতেছো। অবশ্যই নির্বিচারে কাটতেছো, যেহেতু তুমি নির্বিচারে কাটতেছো তাহলে এটা হচ্ছে ইনডিসক্রিমিনেটলি। ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এনে দিচ্ছি। ইয়েস, ইয়েস, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? ইনডিসক্রিমিনেটলি। ওকে, তারপর দেখো টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং ট্রিজ আর বিং কাট। তাদেরকে মানে কাটা হচ্ছে নির্বিচারে ইন লার্জ স্কেল অ্যান্ড দাস কজেস, কি হচ্ছে? কজেস ড্যাশ ইমব্যালেন্স। এখানে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। তাহলে যেহেতু এখানে ইমব্যালেন্স তৈরি হচ্ছে, তাহলে আমরা এটা কি বলতে পারি? কি ধরনের ইমব্যালেন্স এখানে তৈরি হচ্ছে? তাহলে আমরা এখানে বলতে পারি ন্যাচারাল ইমব্যালেন্স বা ইকোলজিক্যাল ইমব্যালেন্স বা এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ইকোলজিক্যাল ইমব্যালেন্স। বিসাইডস, তাছাড়াও দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, কিছু দুষ্ট লোক আছে, তাই না? ডিসঅনেস্ট পিপলরা কি করে? হু কাট ট্রিজ, যারা গাছ কাটে, ইন আওয়ার ফরেস্ট ড্যাশ। দেখো এখানে কি বলছে? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তোমাকে একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলছে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি টু আর্ন মানি। তারা এই মানি অর্জন করার জন্য তারা কি করে? গাছটাকে ইচ্ছা মতো কেটে ফেলে, টু আর্ন মানি। ওকে, তারপরে দেখো দ্য ড্যাশ লেভেল, হ্যাঁ, দ্য ড্যাশ লেভেল অফ মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু এনগালফ, নিমজ্জিত হয়ে যাচ্ছে বাই দ্য সি ইন নিয়ার ফিউচার। তাহলে কিসের লেভেল বাড়ছে? তাহলে আমরা বলতে পারি সি লেভেল, সমুদ্রের যে লেভেল, পানির যে উচ্চতা সেটা বাড়ছে। এবং দেখো আমার এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে, এবং মনে রাখবা নাউন অ্যাডজেক্টিভ মানে কিন্তু একটা নাউন যেটা অন্য নাউনকে মডিফাই করে। দ্যাটস ওয়াই আমরা এখানে সি বসালাম। তারপরে পার্টে দেখো যে কি বলা আছে? নিউ এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ টার্ন। তাহলে কি হচ্ছে? এখানে পার্টিসিপল ইউজ করতে বলছে। ঠিক আছে? যেহেতু পার্টিসিপল ইউজ করতে বলছে, মেনি এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ টার্ন, তাহলে এই যে ভার্বটা, এই ভার্বটার আগে তুমি একটা পার্টিসিপল ইউজ করবা। পার্টিসিপল মানে কি? ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের নন ফাইনাইট ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে আমরা বলতেছি পার্টিসিপল। ঠিক আছে? তাহলে আমরা এখানে চাইলে এখানে বিইং ইউজ করতে পারি, আর বিইং টার্নড। ওকে, being turned into desert as a result of deforestation. So we must stop, আমাদেরকে স্টপ করতে হবে। আবার একটা পার্টিসিপল তোমাকে ইউজ করতে বলছে, ড্যাশ ডাউন। তাহলে আমরা এখানে বলতে পারি কাটিং ডাউন, আমাদেরকে গাছ কাটাটাকে স্টপ করতে হবে। ওকে, আননেসেসারিলি। ড্যাশ, আবার একটা পার্টিসিপল। আরে পাইছে কি? খালি পার্টিসিপল পার্টিসিপল পার্টিসিপল। হ্যাঁ, কিন্তু এখন দেখো তোমাকে কি বলছে? ট্রিজ। তাহলে এখানে তো শুধু কাটিং লিখলে হবে না, এখানে আমরা কাটিং ডাউন লিখবো, মানে পার্টিসিপল ফ্রেজ লিখবো। ঠিক আছে?
কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ডাস, এটা আমাদের জন্য বিপজ্জনক হবে ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স, আমাদের ভবিষ্যতে আমাদের অস্তিত্বের জন্য এটা খুবই হ্যাজার্ডাস হবে। ইফ উই ডেস্ট্রয় ট্রিজ, আমরা যদি গাছ কাটি, এখানে বলছে দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে প্রিপোজিশন প্লাস নাউন একসাথে বসে আমরা যে ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করে সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি অ্যাট র্যান্ডম, ঠিক আছে? তাই আমরা এখানে অ্যাট র্যান্ডম ফ্রেজটা ইউজ করলাম। তারপর দেখো ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু গ্রেট ডেজার্ট, দ্য ড্যাশ টেম্পারেচার, দেখো আবার পার্টিসিপল ইউজ করতে বলছে। তাহলে দ্য কেমন টেম্পারেচার? ইনক্রিজ টেম্পারেচার। ওকে, তাহলে ইনক্রিজড আমরা একটা পাস্ট পার্টিসিপল ইউজ করলাম, যেহেতু আমাদেরকে বলে নাই প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা পাস্ট পার্টিসিপল ইউজ করলাম। দ্য ইনক্রিজ টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, নেসেসারি মেজার শুড বি টেকেন, নিতে হবে, ইনফিনিটিভ ইউজ করতে বলছে। কেন নিতে হবে? টু স্টপ, ইনফিনিটিভের পরে দেখো ফ্রেজ আছে, টু স্টপটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে? টু স্টপ কি? টু স্টপ কাটিং ট্রিজ, গাছ কাটা বন্ধ করতে হবে, এই জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, মানে দৈরা পিড়াইতে হবে, মানে কেলানির উপরে কোনো কথা নাই, গাছ কাটবি নির্বিচারে কেলানি খাবি, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমাদের মডিফায়ার্স। তাহলে তোমরা তিনটা প্যাসেজ তোমাদেরকে আমরা সলভ করে দিলাম, যার ফলে তোমরা এই মডিফায়ার্স গুলো তোমরা আরেকটু প্র্যাকটিস করতে পারো। ওকে, তারপরে দেখো কি আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কানেক্টরস আছে, কানেক্টরস। ওকে, সো কানেক্টরস বলতে আমরা এখানে বুঝি সেন্টেন্স কানেক্টরস। আমাদের যেই সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো তোমরা এখানে যে ভুলটা করো, কেন সঠিক কানেক্টরস তোমাদের মনে আসে না বা তুমি কানেক্টরস জানো মাথায় আসতেছে না শব্দ, এর কারণ হলো আমরা এই গ্যাপে এসে থেমে যাই। এই পড়তেছি মেনি পিপল থিঙ্ক দ্যাট মানি ক্যান ডু এভরিথিং ড্যাশ, ড্যাশে কি হবে, ড্যাশে কি হবে, ড্যাশে কি হবে, এইরকম তুমি যদি সারা দিন চিন্তা করো তোমার মাথায় সঠিক কানেক্টরটা আসবে না। কানেক্টর প্র্যাকটিস করার জন্য তুমি প্রথমে যেটা করবা, পুরো প্যাসেজটা একবার পড়ে ফেলবা, তারপরে তুমি চিন্তা করবা যে এই যে বাক্যটার সাথে এই বাক্যটা আমি কিভাবে কানেক্ট করতে পারতেছি অর্থগতভাবে, বা এটার সাথে আমি সেন্টেন্স স্ট্রাকচারালি আমি কিভাবে গঠনগতভাবে কিভাবে কানেক্ট করতে পারছি, তখন দেখবা শব্দটা ইজিলি তোমার মাথায় আসবে। তাহলে দেখো আমার কি আছে, যে অনেক মানুষ ভাবে যে টাকাই সব, টাকা হইলেই আমার জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তোমার সাইফুল স্যার কিন্তু অনেক মানে ধনী মানুষ, ঠিক আছে? তো সে মনে করে যে টাকাই সব, এইরকম মানুষ। তো এখন কি হবে দেখো, তো এখন বলছে হ্যাঁ এটা আমাদের জীবনে অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন, ইট ইজ মাস্ট ফর আওয়ার লাইফ, এটা তো আমাদের জীবনের জন্য অনেক প্রয়োজন। কিন্তু কি বলছে, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিং হ্যাপিনেস, এই জিনিসটাই যে আমাদের জীবনে হ্যাপিনেস নিয়ে আসবে ব্যাপারটা তো তা না। তাহলে আমার যে দুইটা বাক্য কি একমুখী না বিপরীতমুখী? তোমরা বলো তো এখানে কি, এটা দেখি বলো তো কি হতে পারে, এখানে বিপরীতমুখী। তাহলে এটা যদি বিপরীতমুখী হয় তাহলে এখানে কি হবে, আমরা এমন একটা কনজাংশন এখানে বসাবো যে কনজাংশনটা দুইটা বাক্যকে কানেক্ট করতে পারে। তাহলে এখানে আমরা বসাবো দো, এই যে কনজাংশনটা আমরা বসালাম, যদিও এটা আমাদের জীবনের জন্য মাস্ট, তারপরেও এটা আমাদের এটা একমাত্র জিনিস না যেটা হ্যাপিনেস নিয়ে আসে। তাহলে ড্যাশ ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। দেখো এটা একটা ফ্যাক্ট, একটা বাস্তবতা যে ইনফ্যাক্ট, হ্যাঁ আমরা ফ্যাক্ট বুঝাতে আমরা ইনফ্যাক্ট ইউজ করি, যে এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার, তাই আমি এখানে কি ইউজ করলাম, ইনফ্যাক্ট ইউজ করলাম। ইনফ্যাক্ট ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। দ্য পারসন হু ইজ কন্টেন্টেড, কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে হলো সন্তুষ্ট থাকা। তাহলে যে ব্যক্তিটা সন্তুষ্ট থাকবে, what dash, the person who is contented with what he gets and dash he has is really happy. এটা কিন্তু ভেরি ইজি, তোমরা আগের সেন্টেন্সে দেখলে কিন্তু বুঝে ফেলবা যে এখানে হোয়াট আছে, হোয়াট হি গেটস, তাহলে এখানে কি হতে পারে, হোয়াট হি হ্যাজ, তার যা আছে। মানি ক্যান ডু সামথিং, মানি কিছুটা কাজ করতে পারে উইথ উইথ হ্যাপিনেস, মানে হ্যাপিনেস নিয়ে কিছুটা কাজ করতে পারে। ড্যাশ ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, কিন্তু এটা আমাদেরকে হ্যাপিনেস দিতে পারে না। আমি কিন্তু অ্যান্সার বলেই ফেলছি, তোমরা বুঝে ফেলছো, আমি যখন বললাম বাংলা অর্থটা আমি কিন্তু বলে ফেলছি। তাহলে এটা অ্যান্সার কি হতে পারে, এটা অ্যান্সারটা হতে পারে বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। ওকে, সো যারা মনে করো
যে টাকাই সব আমাদের, তাদের জন্য এই প্যাসেজটা কিন্তু অনেক বড় একটা লার্নিং। ওকে, তারপরে দেখো কি বলছে যে ড্যাশ উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান অফ দ্য সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান, মানে সমাজের যে সবচেয়ে বেশি রিচ ক্যারি করতেছে সেই যে সবচেয়ে বেশি হ্যাপিয়েস্ট, ব্যাপারটা তো তা না, তাই না? তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি? সো তাই, কারণ আগের লাইনে কি আছে যে মানি তো আমাদেরকে একমাত্র হ্যাপি দিতে পারে না, তাই না? তারপরে দেখো কি বলছে ড্যাশ দ্য লিড আ বার্ডেন্ড লাইফ। আচ্ছা, তো ও তো হ্যাপিয়েস্ট নাই, হ্যাপিয়েস্ট না, এটা তো একটা ব্যাপার যে ও হ্যাপিয়েস্ট না। তো হ্যাপিয়েস্ট না থাকার পরিবর্তে ওর লাইফে অনেক সময় সম্পদটা ওর জন্য কি হয়ে যায়? বার্ডেন হয়ে যায়, যে এত সম্পদ নিয়ে ও কি করবে। ওর দেখা যায় ওর ভাই ও শত্রু হয়ে গেছে যার অনেক সম্পদ, হ্যাঁ, ইনফ্যাক্ট দেখা যায় ঘরের বউ কথা শুনতেছে না সম্পদ থাকার জন্য। তো বেশি সম্পদ, প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ, এটা কখনোই আমাদের জন্য ভালো না। আমার ততটুকুই প্রয়োজন যতটুকু আমি খেয়ে পরে বা আমি থেকে বাসস্থান, আমার একটা ট্রান্সপোর্ট, আমার পরিবার নিয়ে আমি বেঁচে আছি, অতটুকু আমার জন্য এনাফ। আমার এত সম্পদ দরকার নাই যে এই সম্পদ রাখার জন্য বান্ধবী বানাইতে হবে, বান্ধবীর নামে সম্পদ লিখে দিতে হবে। তো এই সম্পদ আমাদের জন্য কি হতে পারে? সম্পদ আবার সাইফুল স্যার হাসতেছে, কি বলতো ব্যাপারটা কি দাঁড়াইলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাক, ওগুলো গোপন কথা, গোপন কথা গোপনই থাক। So instead they lead a life burdened with cares and anxieties. Okay, dash pass sleepless nights. তাহলে দেখো যেহেতু এখানে বলছে যে burdened with cares anxieties, তাহলে অ্যাড করো and এবং তারা কি করে? পাস করে স্লিপলেস নাইট, রাত জেগে থাকে। তোমরা অনেকে রাত জেগে থাকো, তবে সেটা সম্পদের জন্য না নিশ্চয়ই। তারপরে দেখো কি বলছে ড্যাশ দেয়ার আর লার্জ নাম্বার অফ পুর ম্যান, কিন্তু দেখো সমাজে কিন্তু অনেক গরিব লোক আছে, তাই না? তো আগের লাইনে বলছে বড় লোক ধনী মানুষ সাইফুল স্যারের মতো, পরের লাইনে বলছে আমার মতো গরিব মানুষ। তো এই যে দুইটার সম্পর্কের ব্যবধান, দুইজনের মধ্যে পার্থক্য আমরা কিভাবে বুঝাবো? পার্থক্য বুঝাইতে হলে তো অন দ্য আদার হ্যান্ড লিখতে হবে। তাহলে তোমরা লেখো অন দ্য আদার হ্যান্ড। ওকে, অন্য হাতে, নাকি ব্যাপারটা কি অন্য হাতে নাকি অন্য দিকে? অন্যদিকে। ওকে, তারপরে বলছে ড্যাশ আর হ্যাপি লার্জ নাম্বার অফ পুর ম্যান। দেখো একটা নাউন আছে এখানে, নাউন, ইটস আ নাউন। নাউনের পরে দেখো এইখানে ভার্ব আছে। যদি নাউন আর ভার্বের মাঝখানে ড্যাশ থাকে তখন আমরা এখানে রিলেটিভ প্রোনাউন বসাবো, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন। ওকে, সো রিলেটিভ প্রোনাউন কি হতে পারে? হু। তাহলে দেয়ার আর কি ছিল? লার্জ নাম্বার অফ পুর ম্যান হু আর হ্যাপি অ্যান্ড এনজয় সাউন্ড স্লিপ ড্যাশ মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস। সুতরাং আমরা বলতে পারি যে মানি আমাদের জীবনে হ্যাপিনেস আনে না। একটু মানে পশনেস আনার জন্য হেন্স লিখলাম। আমি এখানে সো বা দেয়ারফর লিখতে পারতাম, তবে হেন্সটা একটু পশ ভাব আসে আর কি। তো তোমরা এই প্যাসেজটা কতটুকু বুঝতে পারলা? ঠিক আছে, সো যতই আমরা বড় বড় কথা বলি, দিন শেষে আমাদের সবার লক্ষ্য থাকে যে সর্বোচ্চ অর্থ, সর্বোচ্চ টাকা কিভাবে কামাবো। তো এত বড় বড় লেকচার, এটা কেন যেন আক্ষরিক অর্থে আমাদের জীবনে আমরা সফল করতে পারি না। যাই হোক, আসো আমরা পরের প্যাসেজটাতে যাই। তোমরা এই কানেক্টরসটাকে এনজয় করতেছো কিনা আমাকে একটু জানাও। তোমাদের কোথায় গ্যাপ আছে বা তোমরা কোন জিনিসটা বুঝতে পারো নাই, সেই অনুযায়ী আমি তোমাদেরকে আরেকটু বোঝাতে চেষ্টা করব। ওকে, সো নাম্বার 2তে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে, তাই না? ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। তাহলে দেখো এইখানে থেমে যাবা না, তুমি প্যাসেজটাকে রিডিংটা কন্টিনিউ করতে থাকবা, তাহলে সঠিক শব্দটা তোমার মাথায় চলে আসবে। যেহেতু সময় কারোর জন্য অপেক্ষা করে না, দ্যাটস ওয়াই, এই কারণে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ম্যান, ওয়াই, that's why no one can stop the onward march of time. Okay, dash we should not waste single moment in vain. তাহলে আমরা তো যেহেতু কেউ সময়কে থামাতে পারে না, এই জন্য সো উই শুড নট ওয়েস্ট, আমরা কি করব না? আমরা একটা সিঙ্গেল মোমেন্টও নষ্ট করব না, ঠিক আছে? তারপরে আমরা দেখি উই শুড মেক। আচ্ছা, আমরা তো সময় নষ্ট করবই না, ভালো কথা, আমরা সময় নষ্ট করব না। তাহলে করব যেহেতু না, তাহলে কি করব? ইনস্টেড, পরিবর্তে। দেখো এখানে আমরা চাইলে ইনস্টেড লিখতে পারি। ইনস্টেড উই শুড মেক প্রপার ইউজ অফ সিঙ্গেল মোমেন্ট টাইম।
ওকে, স্পেশালি বিশেষ করে আমরা স্পেশালি কি করব, স্পেশালি the students should understand the value of time. It is matter of regret that some of the students pass their valuable time in Facebook. রিলস দেখতে তো অনেক ভালো লাগে, বান্ধবীর ছবি বারবার দেখতে ভালো লাগে, তাই না? তারপরে একটা প্রোফাইল পিকচার আপলোড দিয়ে কে কয়টা কমেন্ট করলো, কে কে লাভ রিয়েক্ট দিল, কে কে কেয়ার রিয়েক্ট দিল, কোন বেটা রিয়েক্ট দিল না, টাইম তো এখানেই শেষ। সো এই ব্যাপারটি এখানে বলছে দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, যেহেতু তারা ফেসবুকে অনেক সময় নষ্ট করে। ঠিক আছে, এইভাবে তারা অ্যাকচুয়ালি কি করে, তারা এইভাবে তাদের সময়টাকে নষ্ট করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি এইভাবে দাস, এইভাবে কথাটা বলতে পারি দাস দে কিল দেয়ার টাইম, তারা তাদের টাইমটাকে নষ্ট করে। তাহলে এর অ্যাজ আ রেজাল্ট কি হয় দেখো তো, সময়টাকে যে নষ্ট করলো তার ফলাফলটা কি, তার অ্যাজ আ রেজাল্ট দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন্স, তারা তাদের লেসন্সটাকে প্রিপেয়ার করতে পারে না। সো তাই কি হয়, দে অলওয়েজ হ্যাভ পুর প্রিপারেশন ইন দ্য এক্সামিনেশন। ওকে, তারা প্রিপারেশন নিতে পারে না। তাহলে এর ফলে কি হচ্ছে, দ্যাটস ওয়াই, এই কারণে আমরা আবার দ্যাটস ওয়াই লিখি, দেখো দ্যাটস ওয়াই, এই কারণে দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, তারা পরীক্ষায় ভালো করতে পারে না। তারা আচ্ছা পরীক্ষায় যদি ভালো করতে পারে না তাহলে কি করা উচিত, সো ড্যাশ, তারপরেও আচ্ছা কি করা উচিত এখনো যাই নাই, দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, তারপরেও তারা কিন্তু তাদের টাইমটাকে নষ্ট করা থামায় না, ইয়েট তা সত্ত্বেও দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম। ঠিক আছে, রেদার ওয়েস্টিং করা তো থামাই না, বরং তারা কি করতে থাকে, রেদার দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ফেসবুক till it is too late for them। এই একটা কানেক্টর আমরা পড়লাম এখানে প্যাসেজটা। তো এখন একটা ব্যাপার হলো, তুমি একটা জায়গায় লিখলে রেদার, তোমার বন্ধু লিখলো ইনস্টেড, মাথা তো গরম হয়ে গেল, বেটা আমার কাছে তো রেদার ঠিক মনে হইতেছে, তুই ভুল, ও বলবে তুই ভুল, মারামারি দে একটা বাড়ি। আসলে ব্যাপারটা হলো যখন তুমি কানেক্টেড করতেছো তোমার এখানে মাল্টিপল অ্যান্সার মে বি কারেক্ট। ঠিক আছে, সো এখানে ভয় পাওয়ার কিছু নাই, তুমি তোমার মতো প্যাসেজটাকে মেলাবা, একটা লাইনের সাথে আরেকটা লাইন কিভাবে কানেক্ট হচ্ছে সেটাই অ্যান্সার হবে, চিন্তা করার কিছু নাই। তুমি যদি অনেক প্র্যাকটিস করো ইউ ক্যান রাইট দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা নাম্বার 3-তে চলে যাই। এর মধ্যে দেখি যে তোমরা কোনো কমেন্ট করেছো কিনা। স্যার ওরা কি কোনো কমেন্ট করেছে ওদের প্রবলেম নিয়ে? গুড, ভালো ছেলে মেয়ে পড়াশোনা করতেছে। তাহলে আমরা চলে যাই নাম্বার 3-তে। যেহেতু তোমাদের সময়টাকে বাঁচানোর জন্য আমি খুব দ্রুত আগাচ্ছি, কোনো কমেন্টে আমি যাচ্ছি না, তবে আমাদের ক্যামেরার পিছনে কিন্তু একজন বড় ব্যক্তি আসছে। ঠিক আছে, সে কিন্তু দেখতেছে তোমাদের প্রবলেমগুলা এবং আমাদের সেই সলভটা আমরা দিব, চিন্তা করো না। নাম্বার 3-তে দেখো মোবাইল ফোন, আহা আজাব জিনিস। আসলে কি আজাব? আমরা আজাবের কাজে ব্যবহার করি বলে আজাব, জিনিসটা তো ভালো, তাই না? যে মোবাইল ফোনের জন্য আমরা ক্লাস করতে পারতেছি, এটা তো আমাদের জন্য একটা আশীর্বাদ, ব্লেজিং। আমরা এটাকে আজাব কাজে ব্যবহার করি, তো কত ভালো লাগতেছে রঙিন দুনিয়া। তো যাই হোক, মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন ইন কমিউনিকেশন সিস্টেম। ও সারা রাত হাই আমিনার মা তুমি কেমন আছো, ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেমে কি করতেছে, একটা নতুন ডাইমেনশন নিয়ে আসতেছে। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। ঠিক আছে, প্রেমের টানে নরসিংদী চলে আসলো ব্রাজিলিয়ান তরুণী। তাহলে আসলে কি হচ্ছে, ওয়ার্ল্ডটাকে ক্লোজার হয়ে যাচ্ছে। ওকে, টু আস ড্যাশ ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। তাহলে এটা কি করতেছে, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশনটাকে ইজিয়ার করতেছে। এই কথাটা আমি বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, তাই আমি এখানে মোর ওভার ইউজ করতেছি। তাহলে মোর ওভার আমরা তখনই ইউজ করি যে ইনফরমেশনটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, we use it for day-to-day communication dash it has been part and parcel মানে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেহেতু আমরা এটা আমাদের ডে টু ডে কমিউনিকেশনে ব্যবহার করছি, সো তাই এটা কি হয়ে গেছে, আমাদের
পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে আমাদের জীবনে। ওকে, তারপরে দেখো উই ইউজ ইট ফর র্যাপিড কমিউনিকেশন ড্যাশ মোবাইল ফোন। কিন্তু এখানে তো আমরা ভালো কথা বলছি, তাই না? এখন কি আমরা খারাপ কথার দিকে যাচ্ছি না যে এইটা তো ওর দোষ থেকে মুক্ত না, ওর তো অনেক দোষ আছে? তাহলে তুমি এখানে কি বলবা? বাট বলতে পারো। কিন্তু বাট না বলে যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে, তুমি এখানে একটু ভালো জিনিস ইউজ করতে পারো, হাউ এভার ইউজ করতে পারো। However, mobile phone is not free from defect. Okay, it has some negative side as well. তো প্রথম নেগেটিভ সাইডটা কি? ফার্স্টলি দেখো আমাদের এখানে অনেকগুলো নেগেটিভ সাইডের কথা বলা হয়েছে, তাই আমরা নিয়ে আসলাম ফার্স্টলি। তারপরে দেখো এটা কি করতেছে, মোবাইল ফোন যদি অনেক ইউজ করতেছো, এটা তোমার হিয়ারিং পাওয়ার কমাচ্ছে। মোবাইল ফোন কিন্তু আরো অনেক পাওয়ার কমায়, একটু বুঝা রেখো। কি কি পাওয়ার কমায় একটু সার্চ দিয়ে শিখা রেখো যে মোবাইল ফোন কি কি পাওয়ার তোমার কমায়। যাই হোক, তো ফার্স্টলি আমরা বললাম যে মোবাইল ফোন কি করে, এক্সেসিভ ইউজ করলে হিয়ারিং পাওয়ার কমে যেতে পারে। তারপরে কি বলছে, মোবাইল ফোন মানির ওয়েস্ট ঘটায়, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে আমরা সেকেন্ডলি বলতে পারি, সেকেন্ডলি। তারপরে আসো কি বলছে, ইট ইজ সিন দ্যাট আন্ডারওয়ার্ল্ড ক্রাইম গুলো ঘটে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, থার্ডলি বলতে পারি, থার্ডলি। ওকে, তারপরে দেখো ড্যাশ রেডিয়েশন মোবাইল ফোন, তাহলে আমরা এখানে কি বলতে পারি, রেডিয়েশন বলে এখানে যেহেতু লাস্ট প্রবলেম, তাহলে আমরা এখানে ফাইনালি বলতে পারি, ফাইনালি বা অলসো বলতে পারি। ওকে, তাহলে অলসো দ্য রেডিয়েশন অফ মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু আস। ওকে, তো উই আর নট অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্ট। তাহলে আমরা এতগুলা প্রবলেম আমরা বললাম, কিন্তু আমরা কি এই ইফেক্টগুলো নিয়ে আমরা একটু অ্যাওয়ার না। হাউএভার উই আর নট অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস ড্যাশ উই আর নট অ্যাওয়ার অফ। আচ্ছা, উই আর নট অ্যাওয়ার অফ, কিন্তু এখানে একটু ভুল আছে, সরি, এখানে এই নটটা হবে না। হ্যাঁ, আমরা অ্যাওয়ার তো জানি, আমরা তো হার্মফুল ইফেক্ট সম্পর্কে জানি, সবাই জানি যে হ্যাঁ এটা হার্মফুল, এটা করা ভালো না, কিন্তু আমরা তো মানি না ব্যাপারটা। তাই এখানে অর্থটা এরকম হবে, উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্ট বাট উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং মোবাইল ফোন। ইউজিং তো কমাই না, খারাপ সবাই জানে। এখন আমি এখানে যারা আছে সবাইকে জিজ্ঞেস করি, সবাই বলবে হ্যাঁ মোবাইল ফোন এই ক্ষতি করে, কিন্তু সেটাকে মানে কিনা সেটা হলো ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেহেতু প্যাসেজটা শেষ হচ্ছে, খেলো একটা ব্যাপার দেখো, প্যাসেজ যখন শেষ হয় তখন আমরা উপসংহার দিই, আর উপসংহার মানে সুতরাং, যেহেতু এখানে সুতরাং আছে তাহলে আমরা কি দিতে পারি, আমরা এখানে দেয়ারফর দিতে পারি। সুতরাং একটা প্যাসেজ এভাবে শেষ হতে পারে। তো এই দেখো কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে কানেক্ট করলাম, এই প্রসেসটা একটু শিখো, একটু প্র্যাকটিস করো। আই থিঙ্ক ইউ ক্যান মেক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য এক্সাম হল। তো এই হলো আমাদের মডিফায়ার্স এবং কানেক্টরস গেল। আমরা তো আজকে 6টা টপিক তোমাদেরকে পড়াবো, মেইন 6টা টপিক। তো এরপরে আসতেছে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব। আর রাইট ফর্ম অফ ভার্ব আমাদের গুরু আছে, আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বটা, যে গুরু একটা লাভ দিয়ে উঠছে, এখন আমাদেরকে রাইট ফর্ম ভার্বটা করাবে দেখি। তাহলে আমরা একটু রাইট ফর্ম ভার্বে চলে যাই, আসো। Okay, Guru, what happening, Guru? আসেন আসেন, দেখতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা রে? সব ভালো আছিস রে? কি অবস্থা? এই খাতা কলম নাও, ঠিক আছে? খাতা কলম নাও। প্রথমে নিতে হবে খাতা, তারপরে দিতে হবে মাথা। যদি পড়ালেখা দিতে পারো মন, তাহলে পেয়ে যাবে কিন্তু অমূল্য রতন। কথাটা কে বলছিল? আমি বলছিলাম, ঠিক আছে? তাহলে এখন ক্লাস শুরু হয়ে যাক। দাও, এই যে ফার্স্টে যে জিনিসটা দেখতেছো এর নাম হচ্ছে ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদেরকে আজকে করাই নাই, তোমাদেরকে মনে করো 1400 কোটি বছর ধরে খালি রাইট ফর্ম অফ ভার্বই পড়াইছি। এই রাইট ফর্ম অফ ভার্বটা যদি ভালোভাবে পারো তাহলে আর কিছু লাগে না কিন্তু, তাই না? অনেক সমস্যা সাধনার পরে আমি পেলাম তোমার রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। চলে আসো, দেখো এখানে কি আছে, প্যারেন্টস। প্যারেন্টস কি? মা বাবা। মা বাবা কি? সাবজেক্ট কি? এই সাবজেক্টটা কি? এই সাবজেক্টটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল নাম, মানে কি প্লুরালে, তাই না? যখন তুমি প্লুরাল দেখতে পারবে তখন তোমাকে কি করতে হবে, এই আমি কি লেখালেখি এতে আসি নাই। ওকে, প্যারেন্টস আর, মা বাবা হচ্ছে ব্লেসিংস অফ গড, আল্লাহর আশীর্বাদ টু আস, আমাদের কাছে। when a child, দেখো যখন একটা বাচ্চা, তার মানে তুমি এই জায়গাটায় সাবজেক্ট দেখতে পাচ্ছ,
আর এই পরে কিন্তু অবজেক্ট দেখতে পাচ্ছ না, ঠিক আছে? তার মানে এই জায়গাতে সাবজেক্ট আছে, অবজেক্ট কিন্তু নাই, তার মানে এই জায়গাতে কি হবে রে? প্যাসিভ হবে, ঠিক আছে? কি হবে? প্যাসিভ হবে। তাইলে যেই জায়গাটায় আমার সাবজেক্ট আছে, অবজেক্ট নাই, সেই জায়গাটায় আমার সাধারণত প্যাসিভ করতে হয়। তাহলে when a child is born their joys, তাদের আনন্দগুলো একটা আনন্দ বলছে না, অনেকগুলো আনন্দ বলছে, তাই না? অনেকগুলো আনন্দ বলছে, তাহলে অনেকগুলো আনন্দ বললে কি হবে? এই জায়গায় নো ছাড়া কিছু হবে না। 100% কেন হবে না? দেখো দেয়ার জয়েস, কারণ কি এটা প্লুরাল বোঝাইছে, আর প্লুরাল বোঝানোর কারণে এটা কি হচ্ছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে। ক্লিয়ার? তার মানে দেয়ার জয় ইজ নো নো বাউন্ড। এরপরে দেখো এই জায়গায়ও কিন্তু সাবজেক্ট আছে প্লুরালে, তার মানে যখন তুমি কোনো সাবজেক্ট পাবে প্লুরালে তখন তোমাকে আর এইটার এস বাই এস করতে হবে না। তার মানে তুমি এই জায়গায় কি করতেছো? তুমি এই জায়গাতে স্টার্ট বসাচ্ছ। এরপরে যদি কোনো সেন্টেন্সে তুমি আগে থেকে প্রিন্সিপাল ভার্ব দেখতে পাও, তাহলে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটা অবশ্যই তোমাকে এইখানে আইএনজি বসাতে হবে। তাইলে আমি কি করলাম? আইএনজি বসাইলাম। এরপরেরটা একটু খেয়াল করো, এখানে আছে অফ। অফটা কি? প্রিপজিশন অফ। যখন তুমি প্রিপজিশন পাবে, মানে টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন দেখতে পারবে, তখন তোমাকে বসাইতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ঠিক আছে? আইএনজি বসাইতে হবে। তাহলে কি করবে? দে স্টার্ট থিঙ্কিং অফ নার্সিং। নার্সিং, এই যে বসায় দাও, সেম সেম বাট ডিফারেন্ট, বাকিটা বললো না। এবার দেখো অ্যান্ড যদি থাকে দুই গ্যাপের মাঝখানে, অ্যান্ড এর আগে যা থাকবে অ্যান্ড এর পরেও তাই হবে। তার মানে অলরেডি তুমি এখানে আইএনজি দেখতে পারতেছো, পরেরটা কি দিবা? অবশ্যই আইএনজি দিবা। তাহলে কি করবা? তাহলে এখানে সুন্দরভাবে লেখা ফেলাও ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। এরপরে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি আবারও গ্যাপ দেখতে পাচ্ছ, কিন্তু গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ? যদি কোনো গ্যাপের আগে প্লুরাল সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু তোমাকে এইখানে যে ভার্বটা যেমন আছে তাকে সেইভাবে বসাইতে হবে। তার মানে এইখানে রিমেইন ছাড়া কোনো কথা হবে না। ওকে, এরপর দেখো দে রিমেইন সেফ, তারা নিরাপদে থাকে আন্ডার দ্য কাস্টাডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের মা বাবার কাছে, সিন্স বার্থ, জন্ম থেকে। প্যারেন্টস নেভার মাইন্ড, এই যে আবারও পাওয়া যাচ্ছে মাইন্ড, এটাকে তুমি করতে পেরেছো ফাইন। তার মানে এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তাই পরবর্তীটা বসাইতে গেলে তোমাকে অবশ্যই করতে হবে আইএনজি। কারণ কি? যদি গ্যাপের আগে মাইন্ড ওয়ার্ড উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুডেন্ট হেল্প, উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, শুড ইউ মাইন্ড ইত্যাদি দেখা যায় গ্যাপে, তাহলে অবশ্যই করতে হয় কি? আইএনজি। ক্লিয়ার? আইএনজি। তাহলে আইএনজি হচ্ছে, নাও আইএনজি দিলাম, এরপরে কি করবা? ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং। এরপরে আমরা কি করব না? আমরা মনক্ষুণ্ণ করব না। অফেন্ড মানে মনক্ষুণ্ণ করা, কষ্ট দেওয়া, কষ্ট দিব না। তার মানে যখন কোনো কাজে তুমি মানে কি, যখন কোনো কিছুর পদক্ষেপ গ্রহণ করবে, এই পদক্ষেপ গ্রহণ করা বুঝাইতে গেলে তোমাকে অবশ্যই শুড বসাইতে হবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। দ্যাট মিন্স উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। ক্লিয়ার হয়েছে রে? কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি সমস্যা? রাজশাহী বোর্ডে প্রথমবার বাংলা, দ্বিতীয় পত্র ভালো হয়েছে, কিন্তু ইংরেজিটা অনেক কঠিন হয়েছে, বিশেষ করে সামারিটা। যারা ইবিআইতে ছিল, আমি যতটুকু দেখছি ওইটা আমি করাইছিলাম, আমার মনে আছে। ওকে, আমার মনে আছে। তাই আমরা একটু পরবর্তীটায় যাই নাকি? কিরে ভাই, উঠরে ভাই, ওরে এটা কি তোমরা বুঝছো? এটা তোমার বুঝতে কোনো প্রবলেম আছে রে? যদি কোনো প্রবলেম না থাকে তাহলে পরেরটা আসো। ওকে, পরেরটা আমরা চলে যাই। পরেরটা দেখো, টুডে ওম্যান, টুডে মানে কি? টুডে মানে আজকে। এখন দেখো যদি কোনো সেন্টেন্সে নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে ইত্যাদি জিনিস দেখা যায়, তাহলে কিন্তু তোমাকে এইখানে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসাইতে হবে। যেহেতু এখানে অ্যামিজার বসানো আছে, তার মানে তোমাকে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে।
তার মানে কি রে? তার মানে এটা হবে প্লেইং। কি রে? প্লেইং হবে। ওকে, টুডে women are playing an important role in all spheres of life. আজকের দিনে মহিলারা পালন করছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের জীবনের সর্ব জায়গাতে। ওকে, এইপরে আসো, দেখো, দে আর নো লঙ্গার। গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ রে বাবা? ওরে আমার সোনার ময়না চামপিতলা গুগু, এখানে তাকায় দেখো একটু, এখানে আছে কি টু বি ভার্ব। গ্যাপের আগে যদি টু বি ভার্ব থাকে তাহলে এবং কোনো যদি এরকম এক্সট্রা কোনো ক্লু না থাকে তাহলে গ্যাপে অবশ্যই বসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এই জায়গায় কি হবে রে? এই জায়গায় 100% কনফিউন্ড হবে। কি রে? কি হবে? কনফিউন্ড হবে। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে দেখো, দে নো লঙ্গার কনফিউন্ড, তারা আবদ্ধ থাকে না উইদিন দ্য ফোর ওয়ালস, চার দেয়ালের মধ্যে, অফ দেয়ার প্যারেন্টস অর দেয়ার হাজব্যান্ডস হাউস, তাদের মা বাবা অথবা তাদের স্বামীর বাড়িতে। ঠিক আছে, দে হ্যাভ কাম আউট, তারা বের হয়ে এসেছে, অফ দেয়ার কিচেন, তাদের রান্নাঘর থেকে খুন্তি মুন্তি ফালাই দেয়, দৌড় দেয়। এবারে কি হবে? অ্যান্ড, এবং কি করতেছে এখন? এখন ওয়ার্কিং, কাজ করতেছে কি? হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত রেখে, উইথ দেয়ার, মানে কি এখানে কি আছে? উইথ মেন, পুরুষদের সাথে। ওই যে কিছুক্ষণ আগে রাসেল স্যার বলেছিল না, কি জানি, আবিদার মা না ফাতেমার মা, মনে করো এরকমই। ঠিক আছে, তোমরা একটু মাইন্ডে নিও না। তাহলে এখানে হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, সমস্ত উন্নয়নশীল কর্মকাণ্ডতে অফ দ্য গভর্নমেন্ট, সরকারের। এখন দেখো, এই জায়গাতে আছে বাই, তার মানে আইনজি ছাড়া কোনো কিছু দেওয়ার উপায় নাই। তাহলে কি করব? বাই রিসিভিং বসাবো। বাই রিসিভিং এডুকেশন, মানে হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা গ্রহণ করে, দে আর, তারা হচ্ছে, যখন গ্রহণ করতেছে তার মানে এইটাও হইতেছে, দুইটাই চলমান। আর যদি দুইটাই চলমান থাকে তাহলে এখানে অবশ্যই হয়ে যাবে বিকাম না, শুধু বিকামিং হবে, কারণ এর আগেটা কিন্তু আইনজি ছিল, তাই এটাও আইনজি। They are becoming pilots, doctors, engineers, teachers, administrators, etc. ঠিক আছে, এরপর দেখো, এবারটা কি আছে? এখানে দেয়ার ওয়ার্থ। এখন দেয়ার ওয়ার্থ, তাদের যোগ্যতা কয়টা জিনিস রে বেটা? একটা জিনিস। যোগ্যতা যদি একটা জিনিস হয় তাহলে এইখানে সাবজেক্ট সিঙ্গুলার হইলে অবশ্যই ভার্বও সিঙ্গুলার হইতে হবে। দ্যাটস ওয়াই এখানে টু হ্যাভ ভার্ব বসাইতে বলছে, আমি সিঙ্গুলার টু হ্যাভ ভার্ব বসাইছি, দ্যাট মিন্স এটা হচ্ছে হ্যাজ। ক্লিয়ার? এমনি খালি পড়বা আর মাথা নাড়ে নাচবা আমার মতো। ক্লিয়ার? এইপরে দেখো, যদি কোনো সেন্টেন্সে তোমরা জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি এই টাইপের কিছু দেখতে পাও, তার মানে এই জায়গায় তোমাকে বসাইতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা যদি না বসাও স্যার কিন্তু হিডিডি মারিয়া লাইব। ক্লিয়ার? তার মানে কি রে? এটা তো প্রুভেন হয়ে যাবে। ওকে, তার মানে they has already proven, মানে কি their worth has already proven by them, they are, তারা। এটা কবে করতেছে? টুডে, মানে কি আজকের দিনের এই কাজগুলো হইতেছে। তার মানে কি এটা কি হবে? কন্টিনিউয়াস ফর্ম। কন্টিনিউয়াস যদি হয় তাহলে এখানে কি হবে? দে আর কন্ট্রিবিউটিং, তারা অবদান রাখছে মাছ, যথেষ্ট পরিমাণে, টু দ্য ইকোনমি, অর্থনীতিতে, অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের। ওকে, তারপরে দেখো, নাও, এখন ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন, এখন মানুষ বুঝতে পেরেছে যে, অফ দ্য, মানে কি, বা পুরুষরা বুঝতে পেরেছে যে, দ্যাট ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, মানে দেশের সত্যিকারের উন্নয়ন, দ্যাটস নেভার পসিবল। দেশের সত্যিকারী উন্নয়ন, এই পুরো জিনিসটা কি বলতে পারো? প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু সাবজেক্ট হিসেবে আছে, তাই না? তবে টু ডেভেলপমেন্ট অফ কান্ট্রি, এই পুরো জিনিসটা একটা সিঙ্গুলার ফর্মে আছে। দ্যাটস ওয়াই এইখানে টু বি ভার্ব বসাইতে বলছে, বসাই দাও ইজ। ঠিক আছে, এই ক্লাসটা যে করবে না সে কিন্তু করবে অবশ্যই মিস। তাহলে এখানে দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল। ও মাই গড স্যার, বললেন না, আয় হায়, আপনি এই জায়গায় নিয়ে গেছেন।
ওকে স্যার এই মাত্র একটা কথা বলছে, ঠিক আছে স্যার কিন্তু এই পরে এসব বলবে, কোনো সমস্যা নাই, ইজ নেভার পসিবল। তারপরে কি, তুমি তো অলরেডি একটা প্রিন্সিপাল ভার্ব দেখতে পাচ্ছ, তার মানে পরবর্তী প্রিন্সিপাল ভার্ব যদি বসাইতে হয় তাহলে তোমাকে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। তার মানে এখানে কি হবে, কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল, অর্ধেক জনসংখ্যাকে একদম অলস বানায় রেখে খাওয়ায় খাওয়ায় ভুঁড়ি বানায় আমার মতো, ওটা কোনো প্রবলেম নাই। তোমরা আমার ভুঁড়ি যেহেতু দেখতে পাচ্ছ না তাই টেনশন করো না। কিরে বুঝছিস নাকি বুঝিস নাই আমারে বল। এই তো লাইনে, কেরে আদর খান, নামটা তো খুবই সুন্দর। আদর খান স্যার, স্যার লিখেছে সে, ও মাই গড আদর খান, ফানি ফানি, থ্যাংক ইউ রে। ওকে পানি পানি তো হবে, আমি আছি কি জন্য স্যার, আমি একটা জিনিস জানি না। এটাকে অফ করে জাস্ট চিল চিল, আগে গান গাইতে মানছেন, আগে পোলাপানি দেখতাম গান গাইতো চিল চিল গানটারে, ঠিক আছে জাস্ট চিল চিল জাস্ট চিল। ওকে রেডি, গান গাবা আর রাইট ফর্ম অফ ভার্ব করবা, জাস্ট চিল চিল, মানে চিল তো আমি জানি, তারপর বলতেছি ম্যান, ম্যান কি মানুষ, এটা কি ম্যান এম এ এন ম্যান, কিন্তু এম ই এন হয়ে গেলে কিন্তু সেটা প্লুরাল হয়ে যেত, বাট আমরা কি করব, এটাকে আমরা সিঙ্গুলার দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স whenever you see a singular subject, that means you have to write here the singular auxiliary verb. Clear? এই পরে আসো, man is the architect of his own fate. If he, এখানে কি দেখা যাচ্ছে, গ্যাপের আগে হি দেখা যাচ্ছে, হি কি, হি হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, কেমনে বলো, হি হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি তুমি সবাই বাদে বাদ বাকি যা আছে তা সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি মনে না রাখতে পারো তাকে বলবো ছাগলের 3 নম্বর বাচ্চা, যার সাথে সব সময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বসে। তার মানে কি, ইফ হির পরে কি বসে যাবে, এই জায়গায় বসে যাবে মেক্স। If he makes a proper use of time, মানে সময়ের যথোপযুক্ত ব্যবহার, and এবং and এর আগে যে ভার্ব দেখতে পাও and এর পরেও কিন্তু সেটা বসে। তার মানে কি, এই জায়গায় কি বসবে রে, does বসবে, ল does his duties accordingly, তাই না? এখন যেহেতু সেন্টেন্সটা আমার ইফ দিয়ে শুরু হয়েছে এবং এটাকে আমি ফার্স্ট কন্ডিশনাল হিসেবে দেখতে পাচ্ছি, তার মানে পরবর্তী যে সেন্টেন্সটা কমার পরে থাকবে, মানে কমার পরে যেটা থাকবে সেটা অবশ্যই শ্যাল বসবে, না হলে উইল বসবে, না হলে ক্যান বসবে, না হলে মে বসবে, তারপর এটার সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করা লাগবে। তার মানে আমি কি করব, হি শ্যাল প্রসপার, উইল প্রসপার, ক্যান প্রসপার, মে প্রসপার, তাই না? তাইলে আমি এখানে উইল প্রসপারটা লিখে দিই, উইল প্রসপার ইন লাইফ, বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, কিন্তু যদি সে এইটা না করে, হি, এই যে ইফ যে দেখতে পাচ্ছ এবং এই যে ডাজ দেখতে পাচ্ছ, ইফ যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, দ্যাট মিন্স এই জিনিসটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এই জিনিসটা কি ফার্স্ট কন্ডিশনাল। যদি এটা ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে তোমার কি করতে হবে রে, অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে, তার সাথে বসবে কে, তার সাথে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এখানে দাও উইলের সাথে ড্র্যাগ, ওকে, হি উইল ড্র্যাগ আ মিজারেবল, কিরে এক্সিস্টেন্স করতে আসলো, এটা তো লাইফ হবে। আচ্ছা ওই জায়গায় লাইফ হবে, হ্যাঁ লাইফ, মিজারেবল লাইফ, দুঃখ কষ্টে জর্জরিত জীবন, ঠিক আছে, কি আছে আমার এই ভুবনে। ইন তারপর কি, ইন ইউথ দ্য মাইন্ড ইজ, এখানে কি প্লেয়েবল অ্যান্ড ক্যান, এইখানে দেখো গ্যাপের আগে দেখতে পাচ্ছ ক্যান, আহা, এরপরেতে অবজেক্ট কিন্তু নাই, তার মানে এখানে কি হবে তোমরা বলো তো, আমি তোমাদের ক্যান্সার বলি প্যাসিভ হবে ভাইরে ভাই। তার মানে ক্যান বি মোল্ডেড ইন এনি ফর্ম উই লাইক, যে কোনো ফর্মে যেটা আমরা পছন্দ করি। ইফ উই, গ্যাপের আগে আছে উই, উইটা কি প্লুরাল সাবজেক্ট, তার মানে গ্যাপের আগে যদি আমরা প্লুরাল সাবজেক্ট দেখি তাহলে এইখানে আমাদের কি করতে হবে রে, এইখানে আমাদের অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তার মানে ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমরা যদি আমাদের
মর্নিং আওয়ার্স অফ লাইফ মানে কি জীবনের একদম শুরুর সময়টাকে হারিয়ে ফেলি, ঠিক আছে, এবং সেটা যদি কাজে কর্মে না ব্যস্ত রাখি তাহলে কি হবে, উই ড্যাশ রিপেন্ট আফটার ওয়ার্ডস, এইটাও কিন্তু কন্ডিশনাল। তার মানে কি আমরা এখানে লিখতে পারি কি উই উইল রিপেন্ট আফটার ওয়ার্ডস। এই পরে ইট ড্যাশ, তারপরে আছে দ্য সিট অফ লাইফ, ইট কে পাইছো, গ্যাপের আগে সাবজেক্ট পাইছো, গ্যাপের পরে কিন্তু নাই। আমরা বলি এটাকে সিড টাইম অফ লাইফ, জীবনের বীজ বপনের সময় না, কে বলে, আমরা কি আমরা বলি, লেখা আছে আমরা বলি, লেখা কিন্তু নাই। তার মানে কি এই জায়গায় কি আছে, কে বলে, নাই। যেখানে সাবজেক্ট নাই সেটা কি হয়, প্যাসিভ হয়। তার মানে এই জায়গাতে তুমি প্যাসিভ করবা, প্যাসিভ যদি করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। ইফ উই ফেল টু সো গুড সিডস, যদি আমরা ভালো বীজ বপনে ব্যর্থ হই তাহলে কি হচ্ছে, উই ড্যাশ নট গেট। এই জায়গায় কিন্তু ইফের ব্যবহার, এই জায়গায় কিন্তু সাবজেক্ট, এই জায়গায় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ যুক্ত সেন্টেন্সে যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাই তার মানে পরেরটা শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মেয়ের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো ছাড়া কোনো উপায় নাই। তাহলে কি করবা, তুমি এখানে দিবা উই উইল নট অথবা ক্যান নট গেট গুড হারভেস্ট, ঠিক আছে, তাহলে এইটা দিবা। এবারে দিলা উইল নট গেট অথবা ক্যান নট গেট, যেটা দাও গুড হারভেস্ট। আমার তিনটা কিন্তু শেষ, রাইট ফর্ম অফ ভার্ব আমি যে কটা করাইছি এই কটার মধ্যে থেকে করো, এই রুলসের মধ্যে থেকে করো, সব হয়ে যাবে, ঠিক আছে রে। আর কি কোনো সমস্যা আছে বল রে বেটা, ওয়ন্ট দাও, সমস্যা কি, উইল নট দাও, প্রবলেম নাই তো, আমরা তো ওই ওয়ন্ট ট্যাগ কোশ্চেনে ব্যবহার করছি, এখানে যে দিলে হবে না তা কিন্তু না, ঠিক আছে। এই যে কাহিনী নাও, আমার কাজ আপাতত এখানে একটু শেষ, তাই না, আসবেন এবার আসো আমরা একটু ন্যারেশনে যাই। কোথায় যাব, ন্যারেশন। ও মা গো, ন্যারেশন করতে কি যে মজা গো, হ্যাঁ, ন্যারেশনের মতো মজার জিনিস নাই রে বেটা। হ্যাঁ, এই জিনিসটা দেখলে বলে তুই আবার ক্যাঠা, আসো। ও মা, আমার জীবনটাই পিন পিন না। ওকে, দেখো এইখানে দেখো রোজামান কার সাথে কথা বলতেছে, রোজামান তার মায়ের সাথে কথা বলতেছে। ন্যারেশন করতে গেলে সবসময় একটা জিনিস মনে রাখবে, সেই জিনিসটা কি বলো, সেই জিনিসটা হচ্ছে গিয়ে যখন তুমি ন্যারেশন করতে যাবে তখন দেখবে দুইটা পার্সনের মধ্যে কথা হচ্ছে এবং কোন ব্যক্তিটা সর্বপ্রথমে কথা বলে, ঠিক আছে। তাহলে এখানে আমি কাকে পাইছি, এখানে আমি রোজামনকে পাইছি। রোজামন সেড টু হার মাদার হোয়াট ইজ ইট মম, তার মানে কি রোজামন তার মারে বলছে মম, একটু কি করে ভোকেটিভ বা সম্বোধন পদ নিয়ে। তাহলে তুমি কি করবে, যখন সম্বোধন পদ নিয়ে তখন তোমাকে বলবে তখন তুমি লিখবে এইখানে অ্যাড্রেসিং অ্যাজ মম, ঠিক আছে, অ্যাড্রেসিং অ্যাজ মম, আম্মা, এই আর কি, হ্যাঁ, অ্যাড্রেসিং অ্যাজ মম। রোজামন কি করছে, রোজামন জিজ্ঞেস করছে, তার মানে কি লিখবে, লেখো রোজামন্ড asked her mother, তারপরে কি দিবে, তারপর দিবে ওয়ার্ড, যেহেতু WH কোশ্চেন আছে, WH কোশ্চেন দিয়ে শুরু হলে যে জিনিসটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH কোশ্চেন দিয়ে শুরু হয় সেটা ওইভাবেই শুরু করতে হয়, খালি সেইট অথবা সেইটুর পরিবর্তে আস্কড বসাইতে হয়। ওকে, তার মানে হোয়াট ইট ওয়াজ গেল, লিখলা। তারপরে সে কি করছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলছে। তুমি কি করতে পারো, তুমি এখানে শি লেখার পরে রোজামন যেহেতু বলতেছে আর দিয়ে দিতে পারো, তারপর দিতে পারো অ্যাডেড দ্যাট দিতে পারো। আই আছে, আইটাকে রোজামন, দ্যাটস ওয়াই এখানে বসবে হচ্ছে শি, বুঝেছ। ডিডেন্ট আছে, ডিডেন্ট থাকলে কি বসে, ডিড নট থাকলে এই জায়গাটা কিন্তু হয়ে যাবে হ্যাডন্ট হয়ে যাবে। এইবারে কি করবে, ওয়ান্ট আছে, ওয়ান্টের জায়গায় হয়ে যাবে ওয়ান্টেড, ক্লিয়ার।
ওয়ান্টেড, দিস থাকলে কি হয় রে, দিস থাকলে এখানে হয় দ্যাট। ওকে, এরপরে যা আছে তা একদম হুবহু মানে কি একদম কুচি 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 করে লিখে দাও। তার মানে কি হবে, ব্ল্যাক থিং অ্যান্ড দ্য টেরিবল স্মেল। তার মানে কি, এই যে ব্ল্যাক থিং অ্যান্ড দ্য টেরিবল স্মেল, ওই পেটা কি করলাম এটা। ওকে, এই ওকে, অ্যান্ড দ্য ট্রেবল স্মেল। নাও লিখে ফেললাম। এরপরে আসো, কি বলছে, মাদার সেড আই ডোন্ট নো মাই ডিয়ার। তার মানে কি, মা কি বলছে, তার আবার ভোকেটিভ দিয়ে সম্বোধন করছে, তাই না? ভোকেটিভ দিয়ে, ভোকেটিভ মানে কি সম্বোধন পদ। তার মানে কি, অ্যাড্রেসিং অ্যাজ হার, হার কার, আম্মার, আম্মার ডিয়ার। ওকে, তারপরে কি লিখবে, হার মাদার, হার মারকে, হার মাদার অথবা শুধু মাদার লিখতে পারো। রিপ্লাইড, যেহেতু রোজামন্ড ফার্স্টে কোশ্চেন করেছিল তাই পরেরটা উত্তর দিচ্ছে, আর উত্তরের ক্ষেত্রে সাধারণত রিপ্লাই হয়। তার মানে হার মাদার রিপ্লাইড দ্যাট, কি বলছে, বলছে শি, ডু নট থাকলে হয়ে যায় ডিডেন্ট নো, সে জানে না। ওকে, এই পরে দেখো রোজামন্ডের কথা, রোজামন্ড এগেইন সেড টু হার মাদার, মানে কি রোজামন্ড আবারও জিজ্ঞেস করছে কথা, দেখো কিভাবে, বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, তার মানে আমি এটা দিয়ে কি করব, তাই না? এখন তুমি কি করবা জানো, যেহেতু ভিতর তুমি বাট দেখতে পাচ্ছ, বাটটা তো এই জায়গায় থাকার কথা না, তোমাকে অবশ্যই এটা কি করতে হবে, রিপোর্টিং ভার্বের জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে তুমি কি করবা, তাহলে তুমি লিখবা হচ্ছে বাট রোজামন্ড, যেহেতু জিজ্ঞেস করছে তাই হবে এগেইনাস্ট, কি হবে রে, এগেইনাস্ট, এগেইনাস্ট হার মাদার, হার আম্মাজান। ওকে, এগেইনাস্ট, তারপরে কি হবে, হোয়াট, হোয়াট দিয়ে শুরু হবে, হোয়াট, তারপরে শি উড। আর তোমরা জানো শ্যাল অথবা মানে কি, শ্যাল থাকলে সাধারণত উড হয়, কিন্তু শ্যাল থাকলে অনেক সময় শুরু হইতে পারে, যেই কাজটা করা উচিত ওই কাজের ক্ষেত্রে শুধুমাত্র শ্যাল থাকলে শুড, এই কাজে এর তো কোনো কাজই নেই বলতে গেলে। তার মানে হোয়াট, শি, শিটাকে, শিটা হইছে রোজামন্ড পাগলি। ওকে, তার মানে শি লেখার পরে তারপর দাও উড, উড দিয়ে ডু উইথ ইট, এটা দিয়ে কি করবে, তাই না? এই পরে দেখো সে বলছে মাদার সেড আই ক্যান টেল, মা বললো আমি তো জানি না তুমি এটা দিয়ে কি করবে। তার মানে কি, তার তুমি আমার কাছে এটা রাখছো কেন, আমার কথা হচ্ছে এইটা। তার মানে মা কি করছে, আবারও রিপ্লাই করছে, তাই না? তার মানে কি দিব, মাদার again replied that she cannot থাকলে হয়ে যাবে couldn't। ওকে, couldn't, যেহেতু অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুইটাই আছে, তার মানে অক্সিলারি ভার্বে চেঞ্জ হবে কিন্তু প্রিন্সিপাল ভার্বে কোনো চেঞ্জ হবে না। তার মানে এখানে কি হবে রে, এখানে হবে টেল। ওকে, এরপরে কি বলছে, ওকে মাম, তুমি অলরেডি এক দুইবার অ্যাড্রেসিং ইউজ করে ফেলছো, তার মানে কি তুমি এখন তোমার মামের জায়গায় অ্যাড্রেসিং অ্যাজ মাম ইউজ করার দরকার নাই, বারবার ইউজ করতে হয় না। তাহলে কি করবে, তাহলে তুমি এখানে লিখবে রোজামন্ড সেড, না সেড দেওয়ার দরকার নেই, এখানে টোল্ড দাও। হ্যাঁ, কারণ তার মার সাথে কথা বলতেছে তো তাই বললাম। তার মানে রোজামন্ড told her mother that it was okay, okay বললে কি, it was okay, and যেহেতু এই পরে আবার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তাই আমি লিখবো and added that, লিখলাম। এখন দেখো এই জায়গাতে কি আছে, আই আছে, তাই না? এই জায়গাতে এই জায়গাতে আই আছে, আই থাকলে এই যে আই থাকলে হয়ে যাবে কি শি, ঠিক আছে? তার মানে শি লিখবো এই জায়গায়, শিটা কে, রোজামন্ড। মাস থাকলে কি হয়, মাস থাকলে এই জায়গায় অবশ্যই হ্যাড টু হবে, হ্যাড টু,
তারপরে কি poured, she had to pour it out and fill the jar with সতেজ পানি নাকি সতেজ পানি ক্লিয়ার রে বাপ কোনো সমস্যা আছে ডাবের পানি স্যার অনেক ইজি টপিক আম জানতা হ্যাঁ ইটস এ ভেরি ইজি টপিক ওকে সবাই কি বুঝতো কোনো ঝামেলা আছে আমার একটু বলো এটা বুঝতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার আবার বল বাপ আমি করাই দিব সমস্যা নাই ঠিক আছে বেশি একটা আজকে কাহিনী করব না আজকে একদম দৌড়ের উপরে থাকবো দৌড়ের উপর উষ্টা খামু রেডি এই পরেরটা যাও ওই এই জিনিসটাই খালি ভুলে যাই ওকে এইবার আছে কি হ্যালো রিক্সা পুলার হ্যালো রিক্সাওয়ালা মামা যাইবানি উইল ইউ গো এখন এটা কেমনে কইব কে বলতেছে এটা আমি বলতেছি তাই না তার মানে এই জায়গায় দেখো এইখানে হ্যালো বলা বা হাই বললে কি হয় জানো হ্যালো বা হাই বললে কি হয় হ্যালো বা হাই বললে ফার্স্টে লিখতে হয় হচ্ছে ড্রয়িং অ্যাটেনশন কি ড্রয়িং অ্যাটেনশন ওকে লিখলা লেখার পরে কি করলা আমি বলছি উইল ইউ গো তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তার মানে আমি লিখবো আই আস্কড দ্য রিক্সা পুলার কই গেল বেটা ওকে ইফ হি উড গো ওকে ইফ হি উড গো এখন আমি তোমাদেরকে একটা কথা বলি ন্যারেশন করার সময় মনে রাখবে আমার সাথে যেই ব্যক্তি 14 গোষ্ঠী কথা বললে কিন্তু তার নামের এক্সট্রা করে কিছু বসানো লাগে না কিন্তু যখন দুইটা ছেলের সাথে দুইটা ছেলে কথা বলবে মানে একটা ছেলের সাথে একটা ছেলে আর আরেকটা মেয়ের সাথে আরেকটা মেয়ে কথা বলবে তখন কিন্তু নামের মধ্যে একটু মেনশন করে দেওয়া লাগে যে এই বেটা এইটা ওই বেটা এইটা বাট আমার সাথে কথা বললে কারো মেনশন করার দরকার নাই ওকে তাহলে এইবার আসো ড্রয়িং অ্যাটেনশন আই আস্কড দ্য রিক্সা পুলার ইফ হি উড গো গেল এইবারে সে শুধু বলছে ওয়্যার মানে কি সে কোথায় যাবে পুরোটা বলছে বলে নাই তার মানে যখন তুমি দেখবে যে এরকম একটা সংক্ষিপ্ত অ্যান্সার দেওয়া আছে তার মানে এই আগেরটার সাথে কানেকশন করে তুমি এটা মিলাবে যে এইটার অ্যাকচুয়ালি অ্যান্সার কি হয় ওকে বললে ইট ইজ ওকে ওয়েল বললে আমার কি হি ইজ ওয়েল বা আই এম ওয়েল বা শি মানে কি শি ওয়াজ ওয়েল এরকম আসে তার মানে এখানে শুধু ওয়্যার আছে এখন তোমাকে কি করতে হবে রিক্সা পুলার কিন্তু তাকে জিজ্ঞেস করছে তাই না রিক্সা পুলার জিজ্ঞেস করছে তাহলে তুমি কি লিখবে তুমি লিখবে হচ্ছে দ্য রিক্সা পুলার আস্কড where he would go সে কোথায় যাবে কারণ সে তো জানে না সে কই যাবে তাই না এইবার কি করছে এইবার হচ্ছে আমি রিপ্লাই দিব তাই আমি রিপ্লাই দিতে গেলে কি আছে আই ওয়ান্ট টু গো দ্য রেলওয়ে স্টেশন তার মানে আমি কি করলাম তার কথা রিপ্লাই দিলাম তাহলে আমি কি করব আই রিপ্লাইড দ্যাট I wanted to go the railway station okay railway station গেল এইটার পরে কি করলাম এইটার পরে বললাম I may go if you pay me 200 টাকা তার মানে সে যাবে যদি আমি তাকে পরিশোধ করি কত 200 টাকা তাহলে আমি কি লিখব the rickshaw puller said that the rickshaw puller said that he might go মে থাকলে কি হয় মে থাকলে কিন্তু হয় might তাই না he might go and এইখানে কি লেখা আছে এখানে একটা কমা আছে কমা থাকলে কি হয় সাধারণত অ্যাডেড হয় সব জায়গায় কিন্তু কমা থাকলে অ্যাডেড দেওয়া যাবে না ইয়েস অথবা নোর পরে কমা যদি থাকে তাহলে অ্যাডেড দ্যাট দেওয়া যাবে ঠিক আছে অ্যান্ড অ্যাডেড দ্যাট অথবা কোশ্চেন করলে অ্যান্ড আস্কড
তারপর অন্য কিছু বললে সেই অনুযায়ী ন্যারেশন করতে হবে। তাহলে তুমি এখানে অ্যান্ড অ্যাডেড দ্যাট দিতে পারো চাইলে। হ্যাঁ, অ্যান্ড অ্যাডেড দ্যাট ইফ আই পে আছে, পে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাই হয়ে যাবে পেইড। তারপরে হিম কত 200 টিয়া মানে টাকা। সো আমাদের এই কাহিনী শেষ। আপাতত এই ন্যারেশনটাকে বলে দাও খোদা হাফেজ। কিরে শেষ হয়েছে রে? কোনো ঝামেলা আছে রে? বলতো বাপ, একেবারে কিন্তু আছে খাপে খাপ। সবাই একটু বল। কিরে ক্লিয়ার স্যার, সাবাস। ক্লিয়ার হইতে হবে রে, ক্লিয়ার না হলে কেমনে হবে রে? আমি তো আসছি ক্লিয়ার করতে। ল এটার কাহিনী শেষ। এই পরেরটা আমরা একটু চলে যাই। কি আছে এই পরেরটা? আছে মে আই কাম ইন স্যার। তোমাদেরকে একটু স্যার আর ম্যাডাম সম্পর্কে ব্যবহার শিখাইতে হবে, ঠিক আছে? তোমাদেরকে একটু স্যার আর ম্যাডাম সম্পর্কে ব্যবহার শিখাইতে হবে। দেখো সর্বপ্রথমে এই জায়গাটা আমরা কি পাইছি? মে আই কাম ইন স্যার। এখন সেই দ্য গার্ডিয়ান, গার্ডিয়ান কয়টা? একটা। কার সাথে কথা বলতেছে? হেডমাস্টারের সাথে কথা বলতেছে। সর্বপ্রথমে কয় কথা বলতেছে? গার্ডিয়ান কথা বলতেছে। তাহলে কি করবা? দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ান কি করছে? গার্ডিয়ান কিন্তু জিজ্ঞেস করছে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। তার মানে সে কি করছে? দ্য গার্ডিয়ান পোলাইটলি, পোলাইটলি ওই বেটা আই পোলাইটলি আস্কড কি মে আই কাম ইন স্যার, মানে কি আমি কি ভিতরে আসতে পারি? তার মানে কি হবে? ইফ এই গার্ডিয়ান কে হি অথবা সি হইতে পারে, দিয়ে দাও হি অথবা সি। এই পরে দাও মাইট বি, মাইট বি অ্যালাউড, তাকে কি অনুমতি দেওয়া যায় কিনা? ইফ হি অর সি মাইট বি অ্যালাউড টু কি গো ইন, ভেতরে যেতে পারবে কিনা, অথবা কাম ইন। এখন আর কোনো সমস্যা নাই, ইফ হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। ওকে দিলা। দেওয়ার পরে কি হইলো? ইয়েস কাম ইন প্লিজ। তার মানে কি প্লিজ কথাটাও কিন্তু আছে। তাহলে কি করবা? দ্য হেডমাস্টার। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে নাকি? দ্য হেডমাস্টার রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড হিম অথবা হার, যে যেটা দাও কোনো সমস্যা নাই, টু কাম ইন। গেল, সে আসলো, ভেতরে বসলো, এবার বললো চা খাবো। না থাক, চা খেতে দিব না। এবার দেখো কি আছে? দ্য গার্ডিয়ান সেইড, গার্ডিয়ান বললেন উই অল দ্য গার্ডিয়ানস অ্যালং উইথ ইউ। তার মানে এই পরের কথা কে বলছে? গার্ডিয়ান বলছে। তাহলে লেখো এইভাবে দ্য গার্ডিয়ান said that they কমা আছে। এই জায়গায় কেমন গেল? কি রে? ওকে, the guardian said that okay ওকে দে হওয়ার পরে কি এই যে এটা ভালো হয়েছে। দে এবারে all the guardians along with, এই উইথটাকে, এই উইথ হচ্ছে ও along with এর পরে কই গেল? ইউ আছে। তার মানে এই ইউটাকে, এই ইউটা হচ্ছে হিমটাকে হেডমাস্টার। যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে, মাস্ট থাকলে কি করবে রে? হ্যাড টু করবে, হ্যাড টু ডু। এবারে কি আছে? সামথিং বেটারমেন্ট, সামথিং বেটারমেন্ট। কার বেটারমেন্ট? অফ আওয়ার চিলড্রেন। আওয়ারটাকে, আওয়ারটা সেটা না, দেয়ার মানে কি গার্ডিয়ানের চিলড্রেন। নাও হয়ে গেল, ঠিক আছে? চিলড্রেন। এরপরে কি বলছে? দে আর লুজিং দেয়ার মরালিটি। তার মানে কি সেই কথাটা আবারও বলছে, সে আবারও বলছে। প্রথমবার কথা বলার সময় কি করছিলাম? সেইড দ্যাট। আমি কি করতে পারি? এইবার আমি অ্যাডেড দ্যাট দিতে পারি, অথবা অলসো সেড দ্যাট দিতে পারি। আমি কি করলাম? হি অথবা সি দিলাম। সি দেওয়ার পরে এটাকে আমি বানলাম গার্ডিয়ান। হ্যাঁ, অলসো said that they, এই দেটাকে, এই দেটা হচ্ছে গিয়ে কারা? গার্ডিয়ানরা, তাই না? সরি কি বলি? চিলড্রেনরা।
চিলড্রেনরা। তাই এইখানে দেয়ার কোনো পরিবর্তন হয় নাই, কারণ ন্যারেশনে কোনোদিন থার্ড পার্সনের পরিবর্তন হয় না। ঠিক আছে, আর ছিল করে ফেলবো কি ওয়্যার, এইবারে কি আছে লুজিং দেয়ার মরালিটি, তাই না? লুজিং দেয়ার মরালিটি। এই নাও, দে আর লুজিং দেয়ার মরালিটি। ঠিক আছে, এই যে এরপরে কি করবে, এরপরে দ্য হেডমাস্টার সেড লেটস প্ল্যান সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। এখন আমি বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা লেটস অথবা লেটাস দেখতে পাও, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রপোজাল বোঝায় বা প্রস্তাব বোঝায়। সেই ক্ষেত্রে তোমরা সেইট অথবা সেই টুর ওই জায়গাটায় প্রপোজ বসাইতে পারো, লেটস উঠাই দিতে পারো। আর যেখানে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এই জায়গাটায় তোমরা অবশ্যই আইএনজি বসাইতে পারো। তাহলে তুমি কি করবা, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার, হেডমাস্টার প্রপোজড, প্রপোজড এর পর কি বসাইলা, ডুইং সামথিং, ডুইং সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। ওকে, আহা, ওকে নাও এইবার বেটারমেন্ট। কিরে বাপ আমরা বুঝছো সবাই ভালো করে, কোনো সমস্যা আছে? কার কোনো সমস্যা আছে রে? किसी का प्रॉब्लम है बे? কার কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি সমস্যা? আরে পার্থ, ও তো তরমুজ বিক্রেতা, ওইখানে কি করে রে? আবার জিগায়, ক্লিয়ার হবে না? আবার জিগায়, ক্লিয়ার হইতে হবে তো। এই তো, ওকে, শাবাশ। দ্য হেডমাস্টার প্রপোজ দ্যাট, শোনো, প্রপোজ টু প্ল্যান সামথিং না করে প্রপোজ প্ল্যানিং সামথিং, অথবা কি করতে পারো আর একটা, প্রপোজ দ্যাট দে শুড প্ল্যান সামথিং ফর দ্য বেটারমেন্ট, এটাও করতে পারো। চিল আর চিল, যদি পরীক্ষা না পারো তাহলে কিন্তু দিব লাত্তিউসটা কিল। রাসেল স্যার কম হিয়ার। Yo bro, what's up bro? What's up bro? আমার ক্লাস ক্লিয়ার। Oh sir, এখন আমি কি করব? এখন আপনার কাজ, আমি এখন আছি চিল করব, চিল। থ্যাংক ইউ। আই এখন কিতা করতাম স্যার? কিতা করা ভাই, আপনি আপনারে জিজ্ঞেস করেন, নো প্রবলেম। তো দেখো আমরা মডিফায়ার্স, কানেক্টরস, রাইট ফর্ম ভার্বস আর ন্যারেশন এটা আমরা মোটামুটি সলভ করে ফেললাম। এখন আমরা চলে যাব, কোথায় যাব, যাব কোথায়, তো দেখি কোথায় যাওয়া যায়। আসো আমরা চলে যাব কুচি করে প্রিপোজিশনে। ঠিক আছে, ইউজ অফ প্রিপোজিশন, ইটস ভেরি সিম্পল এন্ড ইজি গো। সো আমরা শুধু যাব আর যাব। ঠিক আছে, তো প্রথম টপিকটা কি দেখো, মেট্রো রেল। ও মেট্রো রেল, তোমরা অনেকেই চড়ছো মেট্রো রেলে। তো মেট্রো রেল ইজ আ পপুলার এন্ড এফিশিয়েন্ট মোড। মোড মানে কি বলো? মোড মানে মাধ্যম, তাই না? এই মোড শব্দের অর্থ হলো মাধ্যম। দেখো একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেই, আমাদের প্রিপোজিশনের আগে যদি নাউন থাকে এবং প্রিপোজিশনের পরে যদি নাউন থাকে, আমরা এইখানে প্রিপোজিশন বসাবো কি? আমরা প্রিপোজিশন বসাবো অফ। ঠিক আছে, তাহলে কি হলো? মেট্রো রেল ইজ আ পপুলার এন্ড এফিশিয়েন্ট mode of transportation that allows commuters, commuters মানে কি? এই commuters শব্দের অর্থ হলো যাত্রী, যাত্রীদেরকে allow করে, প্রদান করে। কি প্রদান করে যাত্রীদেরকে? to travel quickly, to travel quickly। ঠিক আছে, মানে কুইকলি ট্রাভেল করাটা তাদেরকে কি করে? তোমাদেরকে সেই সুযোগটা তাদেরকে দেয় এক শহর থেকে আরেক শহরের মধ্যে, বা একটা শহরের মধ্যেই, একটা শহরের মধ্যে, একটা সীমানার মধ্যে যখন তুমি যাতায়াত করবা তখন কিন্তু সেটা হয়ে যাবে উইদিন। ঠিক আছে, তাহলে উইদিন সিটিজ। কারণ মেট্রো রেল সাধারণত দেখো এই রেলটার আগে কিন্তু বলা আছে মেট্রো, মেট্রো মানে কি? শহর, তাহলে শহরের মধ্যে যাতায়াতটা থাকবে। ওকে, ইটস আ ট্রেন সিস্টেম
that often has dedicated track and station, এখানে ওর জন্য ডেডিকেটেড ট্র্যাক এবং স্টেশন থাকবে, which enable it, যেটা এনেবল করবে, সুযোগ দিবে। কি করতে সুযোগ দিবে আমাদেরকে? দেখো বাইপাস করতে। বাইপাস মানে কি? এড়িয়ে যাওয়া। আরে ভিড় আছে, আমি একটু চাপা দিয়ে অন্য জায়গা দিয়ে চলে যাই। তাহলে বাইপাস শব্দটা কিন্তু একটা ভার্ব, এবং মনে রাখবা ভার্বের আগে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব, টু বাইপাস দ্য কনজেস্টেড এরিয়াস। ঠিক আছে? মেনি সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অনেক শহরই আছে যারা অলরেডি ইমপ্লিমেন্টেড করেছে মেট্রো রেল সিস্টেম। কেন করেছে? দেখো আবার ভার্ব আছে, তাহলে কি হবে? টু রিডিউস দ্য ট্রাফিক কনজেশন অ্যান্ড ইমপ্রুভ এয়ার কোয়ালিটি। যখন মেট্রো চলবে তখন ধুলা বালি ধোয়া কম হবে, তাই না? মেট্রো রেল ক্যান অলসো ডিক্রিজ, কমাবে। কি কমাবে? ট্রাভেল টাইম কমাবে। ঠিক আছে? যখন ট্রাভেল টাইম কমাবে তখন আমরা কি দেখতে পাচ্ছি? দেখো কমিউটার্সদের ট্রাভেল টাইম কমাবে। কমিউটার্স মানে কিন্তু আমরা একটু আগে বললাম যাত্রী, যার মাথায় নাই ছাত্রী। তাহলে কি হবে? টু ট্রাভেলস টাইম কমাবে। কাদের জন্য? ডিক্রিজ ট্রাভেল টাইমস কাদের জন্য কমাবে? এখানে কমাচ্ছে টু না, এখানে হবে অফ। ঠিক আছে? কারণ এখানে দেখো নাউন আবার নাউন, একটু আগে তো আমিই বললাম যে দুইটা নাউনের মাঝখানে আমরা প্রিপোজিশন অফ বসাবো। ঠিক আছে? as the train travel fast and stop less frequently riding a metro rail, তাহলে এখানে কি হবে বলো তো? মেট্রো রেলে চড়া, তাই না? যদি মেট্রো রেলে চড়া হয় তাহলে আমরা জানি যে কোনো মেট্রো রেলে চড়া, কোনো যানবাহনে চড়া অর্থে আমরা অন ব্যবহার করি। রাইডিং অন আ মেট্রো রেল সিস্টেম ইজ সিম্পল অ্যান্ড কনভিনিয়েন্ট, উপযোগী, and passengers can purchase ticket on smart card to pay their trip, board the train and get dash, যা নেমে যাবে get off। তাহলে দেখো আমরা এখানে দেখলাম যে রাইড অন মেট্রো রেল এবং get off their desired station, and many metro trains are equipped যখন হবে তখন কিন্তু with হবে, equipped with amenities like air condition, comfortable seating to make the journey more enjoyable। কাদের কাছে? টু প্যাসেঞ্জার্স, কারো কাছে এনজয়েবল হচ্ছে তখন কিন্তু এখানে প্রিপোজিশন টু ব্যবহার করি আমরা। ঠিক আছে? তো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু ভালো করে পড়লে ইনশাআল্লাহ তোমরা প্রিপোজিশনটা খুব সহজভাবে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো এরপরে চলে যাও নাম্বার 2 তে। দেখি একজন টিচারকে বলা হয় নির্মাতা। কাকে নির্মাণ করে টিচার? টিচার নির্মাণ করে স্টুডেন্টদেরকে, জাতিকে নির্মাণ করে। ঠিক আছে? তাহলে দেখো তাদেরকে আমরা বলতেছি আর্কিটেক্ট অফ আ নেশন, একটা জাতির আর্কিটেক্ট। হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং। দেখো ভার্বের সাথে আইএনজি আছে, তো কি করতেছে? তো এই জন্য এখানে আমরা কি করতেছি? ইন বিল্ডিং প্রসেসটাকে বোঝাচ্ছে। ইন বিল্ডিং এডুকেটেড নেশন। হি ডিসপেলস মানে দূর করে, ডার্কনেস দূর করে। কিসের ডার্কনেস? ইগনোরেন্সের ডার্কনেস। দেখো এগেইন নাউন এবং নাউনের মাঝখানে কিন্তু অফ বসতেছে। ঠিক আছে? কাদের থেকে অন্ধকার দূর করে? ফ্রম দ্য লট অফ এ নেশন হি ইজ অ্যান অ্যাক্টর। যারা টিচার কিন্তু একজন অ্যাক্টর, অনেক অভিনয় করে, তাই না? তো আমরা যে দেখো এই পড়াতে এসে তোমাদের সাথে কিন্তু কম অভিনয় করতেছি না, জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য, একটু মজা দেওয়ার জন্য। সো এই বিষয়টাই এখানে বলছে যে একজন টিচার সে কিন্তু একজন অ্যাক্টর, সে অ্যাক্ট করে অ্যাকর্ডিং টু দ্য ক্লাস, তাই না? হি ইজ এ স্পিকার, হি ইজ এ আচ্ছা ওকে, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য অডিয়েন্স। তাহলে এখানে কি হবে? অ্যাকর্ডিং টু হুইচ ইজ হিজ ক্লাস। আমার অডিয়েন্স কে? আমার অডিয়েন্স হলো আমার ক্লাস, আমার স্টুডেন্টসরা। ওকে, তা হি ইজ এ ক্লিয়ার স্পিকার, সে ক্লিয়ার স্পিকার হবে। একজন টিচারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কথা স্টুডেন্ট বুঝতে হবে, ক্লিয়ার স্পিকার হতে হবে। উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল, তার কন্ট্রোলে থাকতে হবে। আন্ডার কন্ট্রোল, সিচুয়েশন ইজ ইন আন্ডার কন্ট্রোল। ওকে, হি ডাজ নট সিট মোশনলেস ইন হিজ ক্লাস, সে তার ক্লাসে একদম মোশনলেস, স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে না। তো বলছে যে এভরিথিং হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম, প্রত্যেকের মধ্যেই কিছু ভ্যালুয়েবল গুণ আছে এবং একজন টিচার সেটাকে ডিসকভার করে এবং সে কি করে? স্টুডেন্টদেরকে হ্যাপি রাখে, তাদেরকে বিজি রাখে। এবং একজন স্টুডেন্ট কখনোই টাকা পয়সার পেছনে ছুটে বেড়ায় না। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে বা গ্রুপ ভার্ব বসছে হ্যাঙ্কার আফটার মানে ছুটে চলা, টাকা পয়সার পেছনে বা কোনো একটা কিছুর পেছনে ছুটে চলা।
তারপরে আসো আমরা চলে যাচ্ছি নাম্বার 3-তে ক্রাফট ওয়ার্ক। এইটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। সো অনেকগুলো বোর্ডে অলরেডি এসেছে এবং সামনের এই বছর আসার সম্ভাবনা আছে, তোমরা একটু ভালো করে এটা প্র্যাকটিস করবা। তো দেখো এইখানে অনেকে ভুল করে, এটাকে অনেকে ফ্রম মনে করে, এটা কিন্তু ফর্ম, এটা কিন্তু ফ্রম না, ওটা কিন্তু আগে আছে। তাহলে অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, ওকে, অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার ইন ফোক ইমাজিনেশন। নেচার ইন না দিয়ে আমরা নেচার অফ দিই, নেচার অফ ফোক ইমাজিনেশন। ফোক ইমাজিনেশনের প্রকৃতিটা, এর কথাটা যখন আসবে তখন আমরা অফ ব্যবহার করি। আর ক্রাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার, মানে একটা ক্রাফট ওয়ার্কে একটা মাটির হাড়ি যে তৈরি করে, ওকে স্যার, একটা মাটির হাড়ি যে তৈরি করে সেখানে তো তার সিগনেচার থাকে না, তাই না? তারপরে দেখো কি বলছে যে আমরা যদি একটা 30 বছর লুক অ্যাট, মানে তাকানো, একটা 30 বছর পুরনো নকশিকাঁথার দিকে তাকাই, আমরা কিন্তু অবাক হয়ে যাই। ওন্ডার অ্যাট, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছুতে অবাক হয়ে যাওয়ার অর্থে। ওন্ডার অ্যাট ইটস মোটিভ অ্যান্ড ডিজাইন, যেটা পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজিনিউটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার অফ ইট। এটার যে মেকার, তার একটা প্রেজেন্স থাকে, তার একটা হাতের দক্ষতা থাকে, যে হ্যাঁ এই কাজটা আমি করছি, সে দেখেই চিনতে পারে, ওকে। এবং কিন্তু আমরা কিন্তু তার নাম জানি না, তার সম্পর্কে কিছু জানি না, উই অর এনিথিং ডিটেলস অ্যাবাউট হার, তার সম্পর্কে আমরা কোনো ডিটেল জানি না। তারপরেও দেখো ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম, মানে আমাদের অ্যাপ্রিসিয়েশনটা একটু কমে যায় না তার প্রতি। তাহলে দেখো টেক অ্যাওয়ে মানে দূরে নিয়ে যাওয়া। অ্যাপ্রিসিয়েশন ফর দ্য আর্টিস্টের জন্য আমাদের অ্যাপ্রিসিয়েশন একটু কমে যায় না। ইনডিড দ্য ইন্টিমেট নেচার অফ the katha and the tactile feelings generate intimate the work and make it very inviting. Okay, so আমরা এখানে 3টা প্রিপোজিশন প্র্যাকটিস করলাম। এখন তোমরা বলো যে তোমাদের এই প্রিপোজিশনগুলা তোমরা বুঝতে পেরেছো কিনা, বা প্রিপোজিশন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, তাহলে আমরা এখন লাস্ট ওয়ান চলে যাব। আচ্ছা, এখানে একটু কোশ্চেন আছে, আমরা এই জায়গাটাতে এসে অ্যাপ্রিসিয়েশন অফ দিতে পারি। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, তোমরা একটু ঠিক করে নাও, অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট ইনডিড। ওকে, ঠিক আছে। এরপরে আসো আমরা চলে যাই এগেইন। আসসালামু আলাইকুম। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের আগের ভিডিওটা কেটে গেছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো কতটুকু হয়েছে সেটা বাদ দিয়ে আমি কমপ্লিটিং সেন্টেন্স পার্টটা আরেকটু তোমাদেরকে দেখায় দেই, যাতে আমি অ্যাকচুয়ালি কি জানো, ক্লাস করতেইছিলাম এদিক দিয়ে যে ভিডিও কেটে গেছে এই বিষয়টা তো আমি দেখিই নাই। ঠিক আছে, শেষ করে পরে তাকায় দেখি আরে ভিডিও কোথায়, দেন যাই হোক। সো এখন আমি কমপ্লিটিং সেন্টেন্সটা একটু তোমাদেরকে 15টা সেন্টেন্স আছে আমি সলভ করেই ফেলছিলাম, বুঝছো? তো তোমাদেরকে আরেকবার দেখাই, তোমরা একটু দেখো। হ্যাঁ, জাস্ট 2 মিনিটস। আসো আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা একটু দেখি। তো নাম্বার 1টা কি ছিল মনে আছে? যে যেহেতু এখানে একটা নাউন আছে, আমরা একটা রিলেটিভ ক্লজ বসাইছি এখানে। ঠিক আছে, একটা রিলেটিভ ক্লজ বসিয়ে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করেছি। আর রিলেটিভ ক্লজ কখন বসাবো? যখন একটা নাউনের পরে আমার ব্ল্যাঙ্ক থাকবে, তখন আমরা সেখানে রিলেটিভ ক্লজ বসাবো। ওকে, নাম্বার 2তে দেখো উই ক্যান নট শাইন ইন লাইফ আনলেস। যেহেতু আনলেস ছিল, আমরা ফার্স্ট কন্ডিশনের রুলস অনুসারে এখানে আমরা সাবজেক্ট প্লাস V1 বসিয়েছি। ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। নাম্বার 3তে দেখো কি বলছে, যে আই ওয়ার্ক হার্ড অলদো শব্দের অর্থ যদিও, তাহলে যদিও যেহেতু আছে তোমাকে একটা বিপরীত শব্দ বসাতে হবে, তাই আমরা এইটা যেহেতু প্রেজেন্ট ফর্মে ছিল তাই আমরা এখানে ক্যান নট বসিয়েছি। ওকে, তারপরে দেখো নাম্বার 4 ছিল নো সুনার হ্যাড মানে কি, যে করতে না করতেই। তাহলে আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতে কি হইলো, আমি তোমাকে দেখলাম। আমরা এই ধরনের একটা বাক্য এখানে লিখে ফেললাম। ঠিক আছে, তো এখন দেখো নো সুনার হ্যাডের পরে আমরা কি করি, সাবজেক্টের পরে ভার্বের V3 ফর্মটা ইউজ করি, এবং তারপরে তোমাকে একটা দেন ইউজ করতে হবে, এবং তারপরে সাবজেক্টের পরে V2 ব্যবহার করতে হবে। তাই আমরা দেনের পরে সাবজেক্টের পর V2 ব্যবহার করেছি। ওকে,
সো আমি দেখি তোমরা ক্লাসটা ঠিক আছে কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করো। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা আছো দেখতে পাচ্ছি। এই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার দেখতে পাইছি। ওকে ওকে, তো বলো তো তোমরা বুঝতেছো কিনা, আমি যেভাবে কমপ্লিটিং সেন্টেন্সটা বোঝাচ্ছি আমাকে একটু জানাও তোমরা, ঠিক আছে? তো আমি এটা বলছিলাম যে নো সুনার হ্যাড এর পরে যদি V3 থাকে, থাকবেই, তারপরে আমরা একটা দেন বসাবো, দেন প্লাস সাবজেক্ট প্লাস V2। এখানে কিন্তু আরো দুইটা রুলস আছে তোমরা জানো, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড। যদি এখানে হার্ডলি হ্যাড থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা এই পরের অংশে গিয়ে আমরা কিন্তু হোয়েন লিখতাম, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস V2 লিখতাম, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা খেয়াল করবা যে হার্ডলি হ্যাড বা স্কেয়ার্সলি হ্যাড যদি থাকে, স্কেয়ার্সলি হ্যাড থাকলে আমরা এইখানে দেন না লিখে হোয়েন লিখতাম। এটাই হলো আমার হার্ডলি হ্যাড আর নো সুনার হ্যাড এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 5 এ কি আছে, নাম্বার 5 এ আই উইশ আছে। তোমাদেরকে বলেছে আই উইশ থাকলে সেন্টেন্সটা হবে আই ওয়্যার অথবা আই কুড হেল্প দেম অথবা আই ওয়্যার আ রিচ ম্যান। আই উইশ এর রুলস কিন্তু এটা, ওকে? নাম্বার 6 এ দেখো ইনস্পাইট অফ আছে। ইনস্পাইট অফ কি জানো? ইনস্পাইট অফ শব্দের অর্থ হলো সত্ত্বেও, এটা করা সত্ত্বেও। এই তোমার আমি এতবার বললাম, মানা করা সত্ত্বেও তুমি কেন এই কাজটা করলা, এইটা বোঝাতে আমরা ইনস্পাইট অফ ব্যবহার করি। তো ইনস্পাইট অফ যেহেতু আছে, তার সকল ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও সে পরীক্ষা পাস করতে পারে না, আরে বেটা পাস কর, বা তোমাকে সকল ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও তুমি কাজটা কেন করো নাই, এই ধরনের বাক্য আমরা এখানে লিখবো, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি বলা আছে, সো দ্যাট বলা আছে। তো সো দ্যাট শব্দের অর্থ ছিল যেন, যেন, এবং মনে রাখবা যেন মানে কি, কাজের উদ্দেশ্য প্রকাশ করে। এবং সো দ্যাট এর স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে ক্যান বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম লিখতে হয়। এখন খেয়াল করবা সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সো দ্যাট এর পরে তুমি ক্যান লিখবা, যদি পাস্ট থাকে, এটা যদি V2 থাকতো তাহলে তুমি এখানে কুড লিখতা। এই ব্যাপারটা একটু খেয়াল করবা, ওকে? নাম্বার 8 এ দেখো কি বলতেছিলাম, যে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম। এই যে আবার বলি, খেয়াল করো, ইট ইজ হাই টাইম থাকলে তোরা যারা শুড লিখবি, আমি সবগুলারে মানে লাইন ধরে দাঁড়া করে পিড়ামো কিন্তু কইলাম, ঠিক আছে? ইট ইজ হাই টাইম থাকলে শুড লেখা যাবে না বাবারা, এটা একটু খেয়াল করবা, ঠিক আছে? ইট ইজ হাই টাইম থাকলে তোমাকে V2 লিখতে হবে, ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টপড এয়ার পলিউশন, উই টুক নেসেসারি স্টেপস, এইভাবে লিখতে হবে, ওকে? নাম্বার 9 এ দেখো প্রসপারিটি। প্রসপারিটি শব্দের অর্থ হলো সমৃদ্ধি, সমৃদ্ধি। সমৃদ্ধি, প্রসপারিটি তো একজনের জীবনে অটোমেটিকলি আসে না। তো তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি প্রসপার হতে পারবা না, এটা ফার্স্ট কন্ডিশন। ইফ এর পরে সাবজেক্টের পরে যদি V1 হয় তাহলে সাবজেক্টের পরে উইল, ক্যান, মে প্লাস ভার্বের বেস ফর্ম, এটা তো ফার্স্ট কন্ডিশন, তাই না? কিন্তু ইফ এর পরে যদি সাবজেক্টের পরে V2 হয় তখন এখানে উইল না বসে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? আবার ইফ এর পরে যদি এখানে হ্যাড প্লাস V3 হইতো, হ্যাড প্লাস V3 হইতো তখন সেটা উড হ্যাভ প্লাস V3 হইতো, এটা থার্ড কন্ডিশন। নাম্বার 10 এ দেখো কি বলছে, হি ইজ ডাল হেডেড, একটু বোকাশোকা। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ বসে তাহলে সেই সেন্টেন্সে টু প্লাস ভার্ব বসাতে হয়, কিন্তু আমার এখানে তো ফর দিয়ে দিছে, হোয়াট ক্যান আই ডু? তো এখন আমরা কি করব, এই ফর আছে বলে আমি এখানে একটা নাউন নিয়ে আসলাম, একটা প্রোনাউন নিয়ে আসলাম ফর মি, এরপরে আমি টু আন্ডারস্ট্যান্ড কথাটা নিয়ে আসলাম, ওকে? নাম্বার 11 দেখো, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, উই অল শুড হ্যাভ প্যাট্রিয়টিজম টু সার্ভ। কেন আমাদের প্যাট্রিয়টিজম থাকা প্রয়োজন, উদ্দেশ্য বুঝাইছে, তো এই জন্য আমরা টু সার্ভ আওয়ার কান্ট্রি কথাটা নিয়ে আসলাম। নাম্বার 12 এ দেখো, অপরচুনিটি, সুযোগ, ডাজ নট অলওয়েজ কাম, সবসময় আসে না।
সে সফল হতো। এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় দেখো উড হ্যাভ প্লাস V3 কিন্তু দেওয়া আছে। যদি উড হ্যাভ প্লাস V3 থাকে তার মানে বুঝবা তোমাকে কি করতে হবে, তোমাকে হ্যাড প্লাস V3 লিখতে হবে এই পাশে। কারণ দেখো এটা প্রোভাইডেড দ্যাট মিনস কিন্তু ইফ, এটা ইফের মতো কাজ করে। ওকে, প্রোভাইডেড দ্যাট হি হ্যাড গট এনি অপরচুনিটি। নাম্বার 13 দেখো কি ছিল, নাম্বার 13 বলা আছে যে the amount of waste is growing rapidly all over the world, it is high time, আবার it is high time আসছে, তাই আমরা এখানে stopped মানে V2 লিখলাম। ওকে, নাম্বার 14 দেখো indifferent to, he is indifferent to শব্দের অর্থ হলো উদাসীন। ওকে, এখন দেখো এখানে হ্যাড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় এবং তারপরে যদি V3 থাকে তখন বুঝবা এটা থার্ড কন্ডিশন। এটা কি কন্ডিশন? থার্ড কন্ডিশন হওয়ার কারণে আমরা কি করছি, উড হ্যাভ প্লাস V3 বসিয়েছি। ঠিক আছে, উড হ্যাভ প্লাস V3 বসিয়েছি, উড হ্যাভ পাস্ট। ওকে, তারপর দেখো উড ইউ মাইন্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, উড ইউ মাইন্ড দ্বারা আমরা সাধারণত কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করা বুঝি, হ্যাঁ। তো এখন দেখো কি বলছে, আই এম ভেরি থার্স্টি, আমি তৃষ্ণার্ত। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করছি, উড ইউ মি গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার, মানে উড ইউ মাইন্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তারপরে আমরা ভার্বের আইএনজি ফর্ম দিয়ে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। সো এই যে দেখো আমরা তোমাদেরকে আজকে গ্রামারের 6টা ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে একটু প্র্যাকটিস করাইলাম এবং এমনভাবে প্র্যাকটিস করালাম যেটা তোমার এইচএসসি পরীক্ষায় প্রশ্নটা হয় সেই প্যাটার্নে। আমরা কিন্তু স্লাইডে একটা কোশ্চেন করে করাই নাই, কারণ ওভাবে তো তোমার পরীক্ষায় আসবে না। তো একদম তোমার পরীক্ষার ফ্লেভারটা দেওয়ার একটু চেষ্টা করলাম তোমাদেরকে, ঠিক আছে। সো দেখো এইখানে ব্যাপারটা হলো যে তুমি কতটুকু কমন পাবা এইটা মূল বিষয় না, মূল বিষয়টা হলো যে হাউ টু সলভ দ্য প্রবলেম, তুমি পরীক্ষায় কিভাবে এই প্রশ্নগুলা অ্যান্সার করবা। বা তোমার এই যে আজকে পরে তোমাদের আরো 2 দিন সময় আছে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার সময় আছে প্র্যাকটিস করার জন্য। আমি বলবো তোমাদেরকে তুমি কোনো প্যাসেজ হুবহু প্র্যাকটিস কমন পাবা এই চিন্তা ভাবনা না করে তুমি যতটুকু পারো, বিশেষ করে তোমার 2019 থেকে বোর্ডগুলো সলভ করো, তারপরে তোমার বিভিন্ন স্কুলগুলা, বিশেষ করে বিভিন্ন কলেজগুলা, বিভিন্ন জেলা পর্যায়ের কলেজগুলো, গভর্নমেন্ট কলেজগুলোর প্রশ্ন সলভ করার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। তো প্রিপোজিশনটার জন্য তুমি কি করবা, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলা যেইগুলা বিগত বছরের বোর্ডে আসছে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো। আর তারপরে তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্সে যাবা তোমরা কি করবা, স্ট্রাকচারগুলো, সেন্টেন্স স্ট্রাকচারগুলো, কনজাংশন আর প্রিপোজিশন, এই স্ট্রাকচারগুলো তোমরা একটু ভালো করে শিখে ফেলবা, তারপরে প্র্যাকটিস করবা। এবং আমি তোমাদেরকে যে 15 সেন্টেন্স দিয়েছি তোমরা এগুলো একটু ভালো করে দেখবা যে কিভাবে এখানে প্র্যাকটিস করা হয়েছে, ঠিক আছে। তো এরপরে আমাদের কি ছিল, আমাদের ছিল কানেক্টরস, মডিফায়ার্স, হ্যাঁ। তো এইগুলো আমরা যেইভাবে সলভ করলাম, এই প্রসেস অফ সলভিংটা তোমরা একটু ফলো করবা, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, আশা করি তোমরা অনেক ভালো কিছু করবা। ও এরপরে কিন্তু আমাদের রাইটিং পার্টগুলো রইলো, হ্যাঁ। তো রাইটিং পার্টগুলো তোমরা জানো ইউটিউবে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার সাজেশন, সেইখানে কিন্তু রাইটিং পেপার, তোমাদের প্যারাগ্রাফ এবং ফর্মাল লেটারের সাজেশন দেয়া আছে। তোমরা কষ্ট করে সবাই সেই ভিডিওটা একটু দেখে নিবা এবং এইখান থেকে তোমরা গ্রামারগুলো প্র্যাকটিস করার এই ভিডিওটাও তোমরা ইউটিউবে আপলোড হয়ে যাবে, যারা আবার দেখতে চাও তারা ইউটিউব থেকে দেখতে পারো। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আশা করছি তোমরা এইচএসসি পরীক্ষা ফাটিয়ে দিবে। সো দেখা হবে ইনশাল্লাহ এরপরে কোন একটা ক্লাসে, বিশেষ করে অ্যাডমিশন নিয়ে হয়তোবা আমরা তোমাদেরকে কিছু ভিডিও দিতে পারি, কিছু ক্লাস নিতে পারি, তখন হয়তোবা ইনশাল্লাহ দেখা হবে। সো এইচএসসি এবং তার পরবর্তী যাত্রা তোমাদের জন্য স্মুথ হয় এই শুভকামনায় আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।